আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর শারমিন। আজকে আমাদের টপিকস বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স টপিকটা খুবই একটু জটিল টপিক, সেজন্য আমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আপনারা যদি 2-3 বার ক্লাসটা একটু রিপিট করে শুনেন এবং কিছু টপিক নোট করে নেন তাহলে আপনাদের জন্য খুব একটা কঠিন হবে না। আমি সহজে বাংলা ভাষায় বাংলা মানে অনুবাদের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, আচ্ছা, বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পরিসংখ্যান বা জরিপ। তো এটা আমরা অলরেডি জানি। তো বায়োস্ট্যাটিস্টিক্সটা কি? বায়োস্ট্যাটিস্টিক্স মানে মেডিকেল সায়েন্স রিলেটেড যত রকমের পরিসংখ্যান বা জরিপ করা হয় সেগুলোকে বায়োস্ট্যাটিস্টিক্স বলে। তাদের ডেফিনেশনটা কি আসবে? যে অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স টু বায়োলজিক্যাল সায়েন্স, মানে বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড যত পরিসংখ্যান সেগুলোকে আমরা বায়োস্ট্যাটিস্টিক্স বলছি। আচ্ছা, পরিসংখ্যান করার বা এই যে বায়োলজিক্যাল সায়েন্সের স্ট্যাটিস্টিক্স করার যে কিছু ধাপ আছে সেই ধাপগুলোকে আমরা এখানে আমরা সামারাইজ করতে পারি। ধাপগুলো কি কি? প্রথমে আমাদের কি করতে হবে? কোনো জরিপ করতে হলে যে কোনো একটা পপুলেশন নিতে হবে বা আমাদেরকে একটা টার্গেট টার্গেট নিতে হবে, টার্গেট পপুলেশন। যে এই আহ, মনে করে আমাদের এলাকার এক স্কুলের আমরা বাচ্চাদের মধ্যে আমরা তাদের হাইট ওয়েট এগুলো নিয়ে আমরা জরিপ করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডাটা কালেক্ট করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে। সো ডেটা কালেকশনটা কে আমরা বলবো যে ডেটা মানে হচ্ছে ইনফরমেশন। ডেটা আমরা কিভাবে মনে রাখবো? ডেটা মানে হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন গুলা যে আমরা কালেক্ট করব সেগুলোকে আমরা ধরি স্টেপ 1। নেক্সট স্টেপে আমরা কি করব? সেই ডেটা গুলাকে আমরা একটা টেবিলের মাধ্যমে বা একটা ছকের মাধ্যমে সেটাকে প্রেজেন্ট করব। কোনো কিছু আমরা পরিবেশন করার জন্য সেটার প্রেজেন্টেশনটা যেমন জরুরি, যেমন আমরা একটা লিস্ট, শুধু একটা লিস্ট করে দিলেই দেখতে এটা প্রেজেন্টেবল হবে না। এই জন্য আমরা একটা ছক বা বার বা আমাদের ডাটা প্রেজেন্টেশনের যেসব মেথড গুলো আছে সেগুলোর মাধ্যমে যে আমরা জিনিসটাকে প্রেজেন্টেবল ওয়েতে মানুষের সামনে প্রেজেন্ট করব সেটাকে আমরা বলছি হচ্ছে ডাটা প্রেজেন্টেশন। তাহলে কালেক্টেড ইনফরমেশন গুলোকে আমরা একটা ছকের মধ্যে যে সুন্দরভাবে প্রেজেন্ট করব সেটাকে আমরা বলছি হচ্ছে প্রেজেন্টেশন অফ কালেক্টেড ডেটা। দেন আমরা কি করব? সাপোজ আমরা মনে করি যে স্কুলের বাচ্চাদের বয়স অনুসারে যদি আমরা ধাপে ধাপে সাজাই, যেমন 5 থেকে 10 বছরের বাচ্চাদের একটা গ্রুপে ফেললাম, 10 থেকে 15 বছরের বাচ্চাদেরকে আরেকটা গ্রুপে ফেললাম। সো কি করলাম? আমরা সেই বাচ্চাদের হাইট নিব আর হচ্ছে ওয়েট নিব। তো 10 বছরের বাচ্চাদের হাইট এর ডেটা গুলো আমরা একটা ছকে লিখলাম এবং ওয়েট গুলো একটা ছকে লিখলাম, এবং 10 থেকে 15 বছরের মাঝে যারা আছে তাদেরকে একটা ছকে লিখলাম। তারপরে সেটাকে আমরা অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস মানে হচ্ছে তাদের মধ্যে হাইট বা ওয়েটের পার্থক্য কত সেটা আমরা অ্যানালাইসিস করলাম, বা সেটাকে আমরা কি বলবো? বিশ্লেষণ করলাম। সেই বিশ্লেষণ করার পরে আমি একটা কমেন্ট দিলাম যে 5 থেকে 10 বছরের বাচ্চাদের তুলনায় 10 থেকে 15 বছরের বাচ্চাদের হাইটের একটা ডিফারেন্স, যেটা কিনা খুব একটা বেশি না, কম, সেটা আমি একটা কমেন্ট করলাম। এই যে আমার ওয়ে অফ প্রেজেন্টেশন, এটাকে আমি এটাই হচ্ছে আমার বায়োস্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে বায়োস্ট্যাটিক্সের ধাপগুলোই হচ্ছে এটা। প্রথমে আমরা ইনফরমেশন কালেক্ট করব, সেটাকে একটা জায়গায় প্রেজেন্ট করব এবং সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করে আমরা একটা কমেন্ট করব। এটাকে আমরা বলছি হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। তো বায়োস্ট্যাটিস্টিক্স এর স্টেজ গুলো আমরা মোটামুটি বুঝে ফেললাম যে হোয়াট ইজ ডেটা, ডেটা মানে হচ্ছে ইনফরমেশন, এন্ড হোয়াট ইজ দ্য ওয়ে অফ দ্য প্রেজেন্টেশন। ওকে, এখন আমরা জানি যে বায়োস্ট্যাটিস্টিক্স আমরা কেন লাগবে, কোন কোন ক্ষেত্রে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স করতে হবে। মেডিকেল রিসার্চ, আমাদের মেডিকেল সায়েন্সের যত ধরনের গবেষণা করা হয় সেগুলোকে বলা হয় রিসার্চ। তো রিসার্চ মানে কি জানলাম আমরা? রিসার্চ মানে হচ্ছে গবেষণা বা সার্চ। রিসার্চ মানে হচ্ছে সার্চ অফ নলেজ। এটা আমরা ডিটেইলস পড়বো পরের স্লাইডে আছে, আমরা ডিটেইলস পড়বো। এর আগে আমরা জানি যে বায়োস্ট্যাটিক্স কি কি কাজে লাগছে আমাদের। তাহলে মেডিকেল রিসার্চের জন্য লাগছে, কোন একটা মেডিকেল জার্নাল বা পাবলিকেশন বা লিটারেচার পড়ার জন্য, সেটা আপনাকে বোঝার জন্য আপনাকে বায়োস্ট্যাটিস্টিক্সটা অবশ্যই জানতে হবে। সো এগুলো হচ্ছে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স জানার উদ্দেশ্য। ওকে, নেক্সট আমরা আসি হচ্ছে
বায়োস্ট্যাট আচ্ছা আমরা বলছি যে রিসার্চ রিসার্চের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা টার্গেট পপুলেশন গ্রুপ লাগবে, টার্গেট লাগবে। একটা টার্গেট বলতে হচ্ছে আমরা যেমন মনে করি বাংলাদেশের সব ডাক্তার, বাংলাদেশের সব ডাক্তারদের নিয়ে আমরা একটা রিসার্চ করব যে বাংলাদেশের সব ডাক্তারদের ব্লাড প্রেশার কত, এটা আমরা জানতে চাই। তাহলে এখন বাংলাদেশের সব ডাক্তারদের ব্লাড প্রেশার মাপাটা কি আদৌ সম্ভব? উত্তর না। তার মানে কি দাঁড়ালো, আমার বাংলাদেশের সব ডাক্তারদের প্রেশার মাপা যেহেতু সম্ভব না, তাহলে কি আমরা এই রিসার্চটা করতে পারবো না? সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটা স্যাম্পল নিতে হবে, একটা স্যাম্পল গ্রুপ নিতে হবে। তাহলে কি বাংলাদেশের সব ডাক্তারকে যেহেতু আমাদের একসাথে অ্যাকুমুলেট করা সম্ভব হচ্ছে না, তাহলে আমরা একটা ওয়ের মাধ্যমে এটাকে কি করব, একটা স্যাম্পল গ্রুপ কালেক্ট করব। তাহলে সব যে বাংলাদেশের ডাক্তার, এই সব ডাক্তারদেরকে আমরা ধরতে পারি হচ্ছে পপুলেশন। তাহলে বাংলাদেশের সব ডাক্তারকে একসাথে যদি আমরা ইনফরমেশন কালেক্ট করতে চাই, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে পপুলেশন। অল ডক্টরস অফ, এক্সাম্পল হচ্ছে অল ডক্টরস অফ বাংলাদেশ, অল ডক্টরস অফ বাংলাদেশ। তাহলে আমাদের বাংলাদেশে অল ডক্টর যেহেতু পসিবল না, তাহলে আমরা কি করবো, একটা স্যাম্পল নিব। তার মানে একটা পপুলেশনের থেকে আমরা যদি একটা গ্রুপ অফ ডেটা, একটা গ্রুপ অফ ইনফরমেশন কালেক্ট করি যেই পার্টটা থেকে, সেই পোর্শনটাকে আমরা বলছি হচ্ছে স্যাম্পল। তাহলে পপুলেশন একটা বিগার অ্যাসপেক্ট, স্যাম্পল হচ্ছে এই পপুলেশনের একটা পার্ট ইন এ স্মল অ্যাসপেক্ট। তাহলে এটা একটা হচ্ছে সাবসেট অফ এ পপুলেশন। তাহলে একটা পপুলেশনের বিগার অ্যাসপেক্টের ছোট্ট একটা পোর্শনকে আমরা বলছি হচ্ছে স্যাম্পল। তাহলে স্যাম্পলের এক্সাম্পল কি হতে পারে, তাহলে অল ডক্টরস অফ বাংলাদেশ যেহেতু আমাদের নেওয়া সম্ভব না, তাহলে আমরা চিন্তা করি যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমরা একটা করে মেডিকেল কলেজ নিই, সেইখান থেকে মেডিকেল কলেজগুলো থেকে আমরা ডক্টরদের, সেই সব একটা করে মেডিকেল কলেজ নিয়ে সেই মেডিকেল কলেজে একটা ডিপার্টমেন্ট লাইক মেডিসিন ডিপার্টমেন্ট থেকে আমরা ডক্টরস নিয়ে সেই ডক্টরসদের আমরা ব্লাড প্রেশার মেজার করি। তাহলে ব্লাড প্রেশারটাই হচ্ছে আমার একটা ডেটা বা ইনফরমেশন। তাহলে আমরা যে মেজারমেন্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের, যাদের থেকে আমরা মেজারমেন্টটা নিব সেটাই হচ্ছে আমাদের স্যাম্পল। তাহলে পপুলেশনকে আমরা একটা ছকের মধ্যে সাজিয়ে সেখান থেকে আমরা যে একটা স্মল পার্ট নিলাম সেটাই হচ্ছে আমাদের স্যাম্পল। ওকে, তাহলে স্যাম্পল হচ্ছে আমাদের সেট অফ মেজারমেন্ট অফ ইন্টারেস্ট অফ ফর দ্য রিসার্চ, আর স্যাম্পল হচ্ছে সাবসেট অফ দ্য পপুলেশন ফর ডুইং রিপ্রেজেন্টেটিভ রিসার্চ। ওকে, সো এটা হচ্ছে আমাদের পপুলেশন আর স্যাম্পলের মধ্যে পার্থক্য। সো এখন আমরা আসি, তাহলে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে প্রথমে থাকে হচ্ছে আমার একটা বিগার অ্যাসপেক্টে আমার একটা পপুলেশন থাকে, হচ্ছে বিগার অ্যাসপেক্টে থাকে। সেখান থেকে আমি স্যাম্পলিং মানে মেথড অফ স্যাম্পল কালেকশন, স্যাম্পলিং মানে হচ্ছে মেথড অফ স্যাম্পল কালেকশন। স্যাম্পলিং করার জন্য আমাদের পপুলেশনে একটা লিস্ট তৈরি করে, মনে করি আমি সব বাংলাদেশের 5টা ডিভিশনের লিস্ট করলাম, তারপর সেখান থেকে ডিস্ট্রিক্টের লিস্ট করলাম, সেখান থেকে আমি মেডিকেল কলেজের লিস্ট করলাম। এভাবে যে আমি লিস্টের মাধ্যমে যে স্যাম্পলিংটা যে করছি, এই মেথডটাকে বলা হয় হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পল কালেকশনের যে প্রসেসটা, টেকনিকটা আমরা অ্যাডপ্ট করছি সেটাকে বলছি আমরা স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিং করার পরে আমরা যেটা পাবো এন্ড রেজাল্ট, সেটা হচ্ছে স্যাম্পল। আচ্ছা, স্যাম্পল থেকে আমরা কি করব, ইনফরমেশন কালেক্ট করব। হ্যাঁ, স্যাম্পল থেকে আমরা মেজারমেন্ট নিব বা ইনফরমেশন কালেক্ট করব, সেটা যেটা পাবো সেটা হচ্ছে ডেটা। তাহলে এই যে পপুলেশন থেকে আমরা স্যাম্পল কালেক্ট করে সেখান থেকে ইনফরমেশন নিয়ে ডেটা ডেটা নিয়ে আমরা যেই স্ট্যাটিস্টিক্স বা রিসার্চটা আমরা করলাম সেটাকে বলা হয় হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ওকে, তাহলে আমরা স্যাম্পল আর পপুলেশনের মধ্যে মোটামুটি একটা পার্থক্য আমরা বুঝতে পারলাম, যে স্যাম্পল হচ্ছে পপুলেশনের একটা সাবসেট বা পার্ট। তাহলে এখানে এই কথাগুলো লেখা আছে, আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন খুব ইজি। ওকে, নাও আমাদের টপিক হচ্ছে ভেরিয়েবল। হোয়াট ইজ ভেরিয়েবল? তাহলে আমরা একটু আগে জানলাম যে ডেটা মানে হচ্ছে আমার ইনফরমেশন। তাহলে একটা পপুলেশনের বা একটা স্যাম্পলের যে আমরা ডেটাগুলো কালেক্ট করতে পারি সেগুলো কি আমরা অলরেডি জানি। বিপি কালেক্ট করতে পারি, হাইট, ওয়েট। সো এগুলো হচ্ছে আমার এক ধরনের ডেটা বা ইনফরমেশন। আচ্ছা, তাহলে আমি যে সব ডাক্তারদের, বাংলাদেশের সব ডাক্তারদের বিপি নিব,
সবার কি সেম বিপি হবে? হবে না। এক একজনের এক এক রকম হবে। যেমন কারো সিস্টোলিক ব্লাড প্রেশার আসলো 90, কারো আসলো 120, কারো আসছে 110। তো কারো হাইট আসলো হচ্ছে 5'2", কারো হাইট আসছে 5'4", কারো ওয়েট আসছে 77 কেজি, কারো ওয়েট আসছে 90 কেজি। সো এই যে ডেটাগুলার যে ইনফরমেশন গুলো আমার এক এক স্যাম্পলের জন্য ভ্যারি করছে, এই যে ভ্যারি করাটা এটাকে আমরা বলছি হচ্ছে ভ্যারিয়েবলস। তাহলে ডেটার যেসব ইনফরমেশন গুলো ভ্যারি করে তাদেরকে আমরা বলছি হচ্ছে ভ্যারিয়েবলস। তাহলে ডাটা আর ভ্যারিয়েবল সেম জিনিস। ডাটা হচ্ছে আমার ডাটা হচ্ছে আমার হচ্ছে একটা সিম্পল অ্যাসপেক্টে, এটার ইনফরমেশন গুলো যখন আমার ভ্যারি করছে তখন সেটাকে আমরা বলছি ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল কি কি ধরনের হতে পারে? ভ্যারিয়েবল দুই রকমের হতে পারে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। একদম নামের বাংলা থেকে আমরা বুঝতে পারি। কোয়ালিটি, কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মানে হচ্ছে গুণ। আর কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে সংখ্যা। তো যেই সব ভেরিয়েবলস কে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি, যেমন হাইট, ওয়েট, এজ, এগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি, সুতরাং এগুলোকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, ইজি। আর যেগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না, সেগুলোকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যেমন স্টুডেন্টস, এমডি, লাইক obtaining any degree, or engineer, any profession, এগুলাকে আমরা কি বলি? এগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না, এটা কোয়ালিটি দিয়ে প্রকাশ করা হয়। তো সেগুলোকে আমরা, এই জন্য আমরা এগুলোকে বলছি কোয়ালিটেটিভ ভেরিয়েবল। যেমন এটা অকুপেশন, অকুপেশন হচ্ছে তার স্টুডেন্ট, অর এমডি, অবটেইনড ডিগ্রি হচ্ছে তার এমডি, অথবা সে একজন ইঞ্জিনিয়ার। এগুলো হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ভেরিয়েবলস। সো কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস এর মধ্যে আমরা একটা ধারণা পেয়ে গেলাম। নেক্সট আমরা কি জানবো? কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল এন্ড কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলেরও কিছু আমাদের সাবডিভিশন আছে। সো কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল এন্ড কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলকে আমরা আবার আরো ফার্দার সাবডিভিশন করতে পারি। যেমন কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের ক্ষেত্রে এটা দুই ধরনের হয়ে থাকে। পরের স্লাইডে আছে, আমি আপনাদেরকে এখানে একটু বুঝিয়ে দিই। তাহলে কোয়ান্টিটি মানে, যেহেতু আমরা বলছি কোয়ান্টিটি মানে পরিসংখ্যা বা সংখ্যা, কোয়ান্টিটি মানে হচ্ছে সংখ্যা, তাহলে এটাকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলস কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তাহলে ডিসক্রিট ভ্যারিয়েবল কোনটা আর কন্টিনিউয়াস ভ্যারিয়েবল কোনটা? ডিসক্রিট ভ্যারিয়েবল হচ্ছে যেই সব সংখ্যাগুলোকে কোনো ভাগ করা যায় না, মানে কোনো ফ্র্যাকশন থাকে না। যেমন সাপোজ আমরা যদি কোয়েশ্চেন করি যে ওই আহ, আম, যেমন ওই অমুক ডক্টরের কয় কয় সন্তান, আমরা যদি বলি 2 সন্তান, তাহলে 2, এটা কি কখনো 2.5 সন্তান বা 3, 3.5 সন্তান এরকম বলা যাবে? যাবে না। সো দিস ইজ ডিসক্রিট, ডিসক্রিট ভেরিয়েবল। তাহলে সংখ্যাকে যদি আমরা ফ্র্যাকশনে না ভাগ করতে পারি, একদম একটা রাউন্ড ফিগার দিয়ে আমরা যদি প্রকাশ করতে হয়, সেই কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলটা হচ্ছে ডিসক্রিট। আর যদি আমরা ফ্র্যাকশনে প্রকাশ করতে পারি, যেমন আমরা বলছি যে হাইট, হাইট হচ্ছে আমার 5'2" ওয়েট, ওয়েট আমরা বলছি 77.5 কেজি। তো এখানে যেমন আমরা ফ্র্যাকশন বা দশমিক দিয়ে যদি প্রকাশ করা যায়, তাহলে সেটাকে আমরা বলছি কন্টিনিউয়াস ভেরিয়েবল। আর যদি রাউন্ড ফিগার দিয়ে প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা বলছি ডিসক্রিট ভেরিয়েবল। সো এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের সাবডিভিশন এন্ড হচ্ছে এক্সাম্পল। ওকে, আচ্ছা। তারপরে আমাদের এর পরের ভেরিয়েবলটা কি? এর পরের ভেরিয়েবলটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল। এখন কোয়ালিটেটিভ ভেরিয়েবলকেও আমরা ফার্দার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের নমিনাল, আরেকটা হচ্ছে আমাদের অর্ডিনাল। এখন নমিনাল আর অর্ডিনাল, যেহেতু আমরা বলেছি যে কোয়ালিটি মানে গুণ প্রকাশ পায় বা কোনো তাদের কোনো ডেসক্রিপশন প্রকাশ পায়, সো নমিনাল এবং অর্ডিনাল বলতে আমরা কি বুঝাই? নমিনাল বলতে হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল গুলো আছে, লাইক ওই একটা একটা স্কুলে কয়টা কয়টা বয় এন্ড কয়টা গার্ল আছে, যেমন ক্লাস 5-এর কয়জন
ছেলে বাচ্চা এবং কয়জন মেয়ে বাচ্চা আছে। সো বয়, গার্ল। কয়জন হিন্দু, কয়জন মুসলিম, হিন্দু, মুসলিম, এগুলো দিয়ে কিন্তু আমাদের একটা তাদের কোয়ালিটি প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই কোয়ালিটি কোনো ভালো খারাপ আমরা বলতে পারবো? এটা ভালো, ছেলেরা ভালো, মেয়েরা খারাপ, হিন্দুরা ভালো, মুসলিমরা খারাপ, এরকম আমরা বলতে পারবো? পারবো না। তাহলে আমাদের কোয়ালিটিটা যদি আমাদের ভালো খারাপ বলা না যায়, নো, ভালো বা খারাপ বলা না যায়, নো, নমিনাল দিয়ে নোটা মনে রাখতে পারি আমরা, তাহলে সেটা হবে হচ্ছে নমিনাল কোয়ালিটির ভ্যারিয়েবল। আর অর্ডিনাল হচ্ছে মানে আমাদের হচ্ছে র্যাঙ্কিং করা যাবে, ভালো না খারাপ বলা যাবে। যেমন আমার আহ যেমন যেমন ফিভার বা জ্বর, জ্বর কি তার সিভিয়ার, সিভিয়ার বা আহ, কি বলবো এটাকে, অনেক জ্বর, তার 105, অনেক বেশি জ্বর, তাহলে এটাকে আমি র্যাঙ্কিং এ ফেলতে পারছি। বা ফিভারটা হচ্ছে আমি যদি 105 বলি তাহলে তো সেটা কোয়ান্টিটেটিভ হয়ে যায়, কিন্তু আমি যদি মনে করি স্যাটিসফ্যাক্টরি লেভেল, মনে করেন একটা পেশেন্টের অপারেশন হওয়ার পরে পেশেন্টের স্যাটিসফ্যাকশন, যে পেশেন্ট কেমন ফিল করছে, ভালো না খারাপ, সেটাকে আমরা র্যাঙ্কিং করতে পারি। সে যদি বলে যে হ্যাঁ আমি খুব ভালো ফিল করছি, তাহলে সেটাকে আমি র্যাঙ্কিং করতে পারি যে গুড, বেস্ট। হুম, সেটা আমি করতে পারি যেমন বেস্ট। আর যে ও খুব খারাপ ফিল করছে না, তার খুবই দুর্বল লাগছে, ওয়ার্স্ট। তো এটা যে আমি র্যাঙ্কিং করতে পারছি, এটাকে আমি বলছি হচ্ছে অর্ডিনাল। তাহলে অর্ডিনালের ক্ষেত্রে আমরা র্যাঙ্কিং করতে পারবো, ভালো না খারাপ বলা যাবে, সেটা হচ্ছে অর্ডিনাল। আর যদি আমরা র্যাঙ্কিং করতে না পারি, সেটাকে আমরা বলছি নমিনাল, যেমন বয়, গার্ল। আমরা এভাবে মনে রাখতে পারি যে অর্ডিনালটা সাধারণত সাধারণত এটাকে অ্যাডজেক্টিভ বা আমরা যে বিশেষণ দিতে পারি যে ভালো খারাপের, আর নমিনালকে আমরা পারি না, বা নাউন, যেমন বয়, গার্ল, এরা এক ধরনের নাউন। সো কমন নাউন। সো এটা যদি নাউন মনে রাখি আমরা, তাহলে নমিনালটা নাউনের মতো আর অর্ডিনালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা ডিসক্রাইব করতে পারি। সো এই হলো আমাদের কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের এক্সাম্পলস এন্ড টাইপস। ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস। আমরা অলরেডি বলেছি, এবং এখানেও ভ্যারিয়েবল ডিসক্রিট, কন্টিনিউয়াস সেম, এগুলো আপনারা পড়বেন। তো এই যে আমরা নমিনাল, অর্ডিনাল, আচ্ছা, ইন্টারভাল স্কেল এন্ড ইন্টারভাল রেশিও স্কেল, এটা আমরা বলছি যে নমিনাল, অর্ডিনাল অলরেডি আমরা বলে ফেলেছি, এটা হচ্ছে আমাদের স্কেল মেজারমেন্টের কিছু ক্রাইটেরিয়া। সো নমিনাল বা অর্ডিনাল দিয়ে আমরা হচ্ছে কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ ডাটাকে মেজার করতে পারি, কোয়ালিটেটিভ। আর ইন্টারভাল স্কেল এন্ড ইন্টারভাল রেশিও স্কেল, এগুলো দিয়ে আমরা কি মেজার করি? এগুলো দিয়ে আমরা মেজার করি হচ্ছে কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ ডাটা। আচ্ছা, সেটা কিভাবে? যেমন আমরা মনে করি যে একটা ইন্টারভাল স্কেলটা আমরা কিভাবে মেজার করব? ইন্টারভাল স্কেলের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা একটা জিরো পয়েন্ট থাকে। যেমন আমরা টেম্পারেচার মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের এটা, ইন্টারভাল স্কেলের ক্ষেত্রে আমরা এটা কি মনে রাখবো? ইন্টারভাল স্কেলের ক্ষেত্রে আমাদের এটা হবে, এক্সাম্পল হবে হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, টেম্পারেচার, কেন টেম্পারেচার আমি বলছি। টেম্পারেচারের ক্ষেত্রে আমরা কি জানি? 0 ডিগ্রি টেম্পারেচার। হুম, তারপরে ধরেন আমরা বলি না যে ফিগার, ফিগার মানে হচ্ছে ধরেন হিরো হিরোইনদের ক্ষেত্রে আমরা বলি যে 0 ফিগার। হুম, যেমন কি কারিনা কারিনা কাপুরের ক্ষেত্রে আমরা জানি যে 0 ফিগার। বা টেম্পারেচার ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস। তো এই জিরোটা মানে কি? এটা কি আসল জিরো? মানে এই জিরোর কি আসলেই কোনো ভ্যালু নাই? জিরো মানে হচ্ছে শূন্য, মানে এর কোনো ভ্যালু, আক্ষরিক বা লিটারাল যদি অর্থে আমরা যাই, তাহলে কোনো ভ্যালু থাকার কথা না। কিন্তু 0 ডিগ্রি টেম্পারেচারে কি আসলে কোনো ভ্যালু নাই? যদি ভ্যালু নাই থাকে, তাহলে -1 ডিগ্রি সেলসিয়াস, +1 ডিগ্রি সেলসিয়াস, এরকম তো হওয়ার কথা না, কারণ এর 0 ডিগ্রির নিচে গেলে মাইনাস, 0 ডিগ্রি উপরে গেলে প্লাস। তারপর যা 0 ফিগার, 0 ফিগার মানে কি? তাদের কোনো weight তো না,
জিরো ফিগার থেকে যে কেউ নারিশ হয়ে যায় তো আর একটা ফিগারকে আমরা ধরছি হচ্ছে জিরো ফিগার, আর নিউট্রাল একটা 0 ডিগ্রি সেলসিয়াসকে একটা নিউট্রাল টেম্পারেচার। নিউট্রাল ঠিক না, মানে জিরো হচ্ছে একটা আরবিট্রারি জিরো, মানে এটা হচ্ছে আপেক্ষিক জিরো। আপেক্ষিক এই শব্দটা খুব ভালোভাবে এটার সাথে যায়, আপেক্ষিক, বা ইংলিশ এটাকে বলছে আরবিট্রারি। আরবিট্রারি 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 জিরো। আরবিট্রারি জিরো বা আপেক্ষিক জিরো, এটা হচ্ছে আমাদের ইন্টারভাল স্কেলের জন্য। ওকে, আচ্ছা। রেশিওর ক্ষেত্রে আমরা কি বলবো? রেশিওর ক্ষেত্রে হচ্ছে যদি এটা অ্যাকচুয়াল জিরো হয়, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল জিরো, জিরোটা হচ্ছে আসলেই এটার মান হচ্ছে শূন্য, আসলেই এটার কোনো মান নাই। যেমন মানুষের ওয়েট, ওয়েট যদি জিরো হয় তার মানে কি আসলেই আদৌ কিছু আছে? ওয়েট তো জিরো হওয়া সম্ভব না, আর আদৌ কিছু নাইও। ওয়েট যখন বাড়তে থাকবে 1 2 3 4 বাড়তে থাকবে, এর নিচে তো কখনো ওয়েট তো জিরোর নিচে নামা সম্ভব না। তারপরে হাইট, হাইট হচ্ছে 1 ফিট 2 ফিট 3 ফিট, এর নিচে তো জিরো যখন হয়ে যাবে, জিরোর নিচে তো হাইট যাওয়া সম্ভব না। সুতরাং আমাদের রেশিও স্কেলটাকে আমরা যখন আমরা ক্যালকুলেট করব তখন থাকবে হচ্ছে অ্যাকচুয়াল জিরো, আর যখন আমরা ইন্টারভাল স্কেল ক্যালকুলেট করব তখন এটাকে থাকবে হচ্ছে আপেক্ষিক অথবা আরবিটারি জিরো। সো এইটা একদম মুখস্থ করে ফেলতে হবে, এটা মনে রাখতে হবে যে আপনাদেরকে এক্সাম্পল দিতে আসবে যে ইন্টারভাল স্কেল কোনটা, তারপর টেম্পারেচারের ক্ষেত্রে কোন স্কেল দিয়ে মেজারমেন্ট করা হয়, হাইট ওয়েটের ক্ষেত্রে কোন স্কেল মেজারমেন্ট করা হয়। সো এটা একদম মুখস্থ করে ফেলতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ওকে। তাহলে এখানে আমরা তাহলে কি পড়লাম? 4টা জিনিস পড়লাম, একটা হচ্ছে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল স্কেল, আর হচ্ছে রেশিও স্কেল। তো এই 4টা আমাদের মোটামুটি মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, নেক্সট আমরা আসি মেথড অফ ডাটা প্রেজেন্টেশন। আমরা অলরেডি বলেছি যে আমরা একটা ছকের মাধ্যমে বা কোনো ডায়াগ্রামের মাধ্যমে, চার্টের মাধ্যমে যদি ডাটাটাকে প্রেজেন্ট করি, যে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করলাম সেটা আমাকে প্রেজেন্ট করার জন্য যেই যেই আইডিয়াল প্রেজেন্টেশন গুলো, প্রেজেন্টেবল মেথড গুলো আছে সেগুলোকে আমরা একটা 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নিউমেরিক্যাল প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এন্ড ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা, তাহলে এই প্রেজেন্টেশন গুলোকে আমরা কিভাবে সাজাতে পারি? ফ্রিকোয়েন্সি ডাটা, এটা হচ্ছে একটা ডাটা টেবিল। ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম, এটাও একটা ডায়াগ্রাম। রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, বার চার্ট, পাই চার্ট। তাহলে ডাটা অর্গানাইজেশনের জন্য আমরা কি কি টুলস ইউজ করি, এইগুলো হচ্ছে গিয়ে তার এক্সাম্পল। এগুলো মুখস্থ করে ফেলতে হবে একদম স্টার্ট দিয়ে। ওকে, organizing data, frequency data, frequency histogram, relative frequency histogram, polygon, bar chart, pie chart. ওকে, আচ্ছা। নেক্সট আমরা আসি হচ্ছে রিসার্চ। আচ্ছা, রিসার্চটা কি? রিসার্চ মানে আমরা অলরেডি বলেছি যে রিসার্চ মানে হচ্ছে সার্চ। তাহলে কোন ধরনের সার্চ? এটা হচ্ছে একটা সায়েন্টিফিক এন্ড সিস্টেমিক সার্চ ফর দ্য নলেজ। সায়েন্টিফিক কেন? কারণ এটা একটা মেথড। সায়েন্টিফিক মানে একটা মেথডিক্যাল সায়েন্স, যার প্রিন্সিপাল হচ্ছে সায়েন্স, এবং এটার যে মেথডিক্যাল অর সিস্টেমিক সার্চ অফ নলেজ, নলেজ সার্চ করার জন্য আমরা যে মেথডে এটাকে আগাবো সেটাই হচ্ছে রিসার্চ। কেন? কেন আমরা এই কাজটা করব? কেন আমরা এই নলেজটাকে সার্চ করব? যখন আমরা একটা প্রবলেমে পড়বো তখন সেই প্রবলেম সলভ করার জন্য, সেই প্রবলেম সলভ করার জন্য আমরা কি নলেজ সার্চ করব। আমরা জানতে চাইবো যে কেন এই প্রবলেমটা হলো, এবং এই প্রবলেম থেকে উত্তরণের উপায় আমরা যখন জানতে চাইবো তখন যেই প্রসেসের মধ্যে আমরা যাব সেটাই হচ্ছে রিসার্চ বা গবেষণা। তাহলে রিসার্চ ইজ এ সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমিক সার্চ ফর নলেজ টু আনসার সার্টেন কোয়েশ্চেন, টু সলভ এ প্রবলেম। তাহলে একটা প্রবলেমে যখন আমরা পড়বো সেই প্রবলেমটার সলভ পাওয়ার জন্য যেই সব জ্ঞান আরোহণের জন্য আমরা চেষ্টা চালাবো সেটাই হচ্ছে আমাদের রিসার্চ। তাহলে এই পুরা প্রক্রিয়াটাকে আমরা বলছি হচ্ছে রিসার্চ। ওকে, আচ্ছা। তাহলে প্রবলেম মানে কি? প্রবলেম মানে হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি হচ্ছে প্রবলেম। সাপোজ এক্সপেকটেশনটা আমাদের কি?
আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমাদের যেমন আমরা কি করি, আমাদের বাচ্চারা স্কুলে যাবে, ভালো মতো পড়াশোনা করবে, সেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন থাকে। বা আমার বাসায় কাজের লোক আসবে, আমাকে সকালবেলা কাজে হেল্প করার জন্য কাজের লোক আসবে, সেটা থাকে আমাদের এক্সপেকটেশন। আর রিয়েলিটি হচ্ছে যদি কাজের লোক যেমন সকালে ওঠার পর, ঘুম থেকে ওঠার পর আমার যে কাজগুলো আমার অ্যারেঞ্জ করা থাকে যে আমি এই কাজগুলো করব, আমার কাজের লোক আমাকে কাজটা গুছাই দিবে, সেটা আমার যে এক্সপেকটেশন, সেটা যদি কাজের লোক না আসে তাহলে সেটা হ্যাম্পার হয়। তখন আমরা একটা প্রবলেমের মধ্যে পড়ি, যেটা কিনা রিয়েলিটি। যেই প্রবলেমটার মধ্যে পড়ি, সেই এক্সপেকটেশন আর প্রবলেমের মধ্যে যে ফারাকটা, সেটাই হচ্ছে আমার মানে এক্সপেকটেশন আর রিয়েলিটির মধ্যে যে ফারাকটা, সেটাই হচ্ছে আমার প্রবলেম। তাহলে এই প্রবলেমে যদি আমি যে ঘন ঘনই পড়তে থাকি, তখন কি আমার মাথায় একটা টেনশন আসবে না, বা চিন্তা আসবে যে আমি এই প্রবলেম থেকে কিভাবে বের হতে পারি। এই যে আমার মাথায় চিন্তাটা আসলো যে আমি প্রবলেম থেকে কিভাবে বের হতে পারি, এটার জন্য আমি কি করলাম, আরো সার্চ দেওয়া শুরু করলাম যে কোথায় এরকম আমি হচ্ছে গিয়ে আহ এক্সাক্ট টাইম মেনটেন করে আমাকে কাজের লোক দিতে পারবে, বা আমার কোন টিচারের কাছে রাখলে আমার বাচ্চার রেজাল্টটা ভালো আসবে। এই যে আমি প্রবলেম সার্চিং যে একটা শুরু করলাম, প্রবলেম সার্চ করার জন্য একটা গবেষণা শুরু করলাম, এটাই হচ্ছে আমার রিসার্চ। মানে একটা প্রবলেমে পড়ছি, সেই প্রবলেম থেকে সলভ প্রবলেমটা সলভ করার জন্য আমার যেই কাজগুলো করতে হবে, সেই কাজগুলোর জন্য যে আমার যে আয়োজনটা, এটাই হচ্ছে আমার রিসার্চ। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার রিসার্চ। সো আমার নেক্সট টপিকটা কি, নেক্সট হচ্ছে টাইপস অফ রিসার্চ। আর কি কি ধরনের টাইপস আছে রিসার্চে, কি কি ধরনের টাইপস আছে? একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, এন্ড হচ্ছে অ্যানালাইটিক রিসার্চ। আচ্ছা, কোয়ান্টিটেটিভ রিসার্চ কি? কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে আমার কোনো সরি আমি একটু ইন্টারাপ্ট করি। ওকে, আচ্ছা, কোয়ান্টিটেটিভ রিসার্চ অলরেডি আমরা জানি যে রিসার্চ মানে হচ্ছে যে আমরা যে সংখ্যাগত যেসব ভেরিয়েবলস গুলো দিয়ে আমরা যে রিসার্চ, আমাদের যে রিসার্চটাকে আমরা অবটেন করব, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ালিটিভ রিসার্চ হচ্ছে যেসব সাধারণত সাইকিয়াট্রিতে কোয়ালিটেটিভ রিসার্চ করা হয়, যেমন আহ, একটা অপারেশনের পরে পেশেন্টের সাইকোলজিক্যাল স্টেটটা কেমন, সে কেমন ফিল করে, গুড অর ব্যাড। তো সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। তারপর বেসিক রিসার্চটা কি? সাপোজ রিসার্চটা হচ্ছে কোনো কিছুর মেকানিজম জানার জন্য। আমরা ধরেন একটা ধরি যে করোনা করোনা আমাদের বডি সেলগুলোর উপরে কিভাবে ইফেক্ট ফেলে, সেটা জানার জন্য আমি কিছু করোনা এফেক্টেড পেশেন্ট নিয়ে তাদের সেল থেকে রিসার্চ শুরু করলাম, তাদের সেলের উপর কি মেকানিজমের মাধ্যমে করোনাটা একটা অ্যাডভার্স ইফেক্ট ফেলে। সেই যে একটা বেসিক মেকানিজম জানার জন্য আমার যে রিসার্চটা সেটা হচ্ছে আমার বেসিক রিসার্চ। আচ্ছা, তারপর অ্যাপ্লাইড রিসার্চটা কি? অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে আমি প্র্যাকটিক্যালি, এটা তো একটা বেসিক রিসার্চ, মানে এটা অলরেডি মানে আল্লাহ তাআলা already দিয়ে দিয়েছেন, সেটাকে আমি রিসার্চ করে বের করলাম, সেটা হচ্ছে বেসিক। আর অ্যাপ্লাইডটা হচ্ছে যেমন করোনা এফেক্টেড পপুলেশনকে এখন আমি সেভ করার জন্য একটা ড্রাগ আবিষ্কার করলাম অথবা ভ্যাকসিন। এখন এই ভ্যাকসিনটা আমি তাদের উপর অ্যাপ্লাই করে যে রিসার্চটা করবো, সেটা হচ্ছে আমার অ্যাপ্লাই রিসার্চ। তাহলে বেসিক রিসার্চ আর অ্যাপ্লাই রিসার্চের মধ্যে পার্থক্যটা বোঝা গেল। বেসিক রিসার্চ হচ্ছে যেটা অলরেডি হ্যাপেনিং, সেইটা আমাদের বেসিক রুট লেভেলে যে আমাদের সেটা যদি অ্যানালাইসিস করে সেটা রিসার্চ করে বের করাটাকে আমরা বলছি হচ্ছে বেসিক রিসার্চ। যেমন কোন একটা মেকানিজম অফ করোনা ভাইরাস ওভার এফেক্টেড সেল অর টিস্যু, এটা হচ্ছে আমার বেসিক রিসার্চ। আর অ্যাপ্লাইড রিসার্চটা তাহলে কি? করোনা এফেক্টেড পপুলেশনকে সেভ করার জন্য
আমি যদি এইটা বেসিক রিসার্চের উপর নির্ভর করেই হয়তো বা আমি অ্যাপ্লাইড রিসার্চটা করতে পারি। আমি একটা ড্রাগ আবিষ্কার করলাম অথবা একটা ভ্যাকসিন আবিষ্কার করলাম, সেই ভ্যাকসিনটা তাদের উপর অ্যাপ্লাই করার পরে কি এন্ড রেজাল্টটা আসলো, সেটার জন্য আমরা যে রিসার্চটা করবো সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। ওকে, দেন ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ মানে হচ্ছে ডেসক্রিপশন, মানে হচ্ছে আমার কি ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা করা, বর্ণনামূলক রিসার্চ। মানে আমি কোনো কিছু দেখলাম, দেখে সেটাকে অবজার্ভ করলাম, অবজার্ভ করে সেটাকে আমি ডিসক্রাইব করলাম। যেমন আমি একটা স্কুলে বাচ্চাদেরকে অবজার্ভ করলাম, একটা ক্লাস 3 এর ক্লাস 2 এর বাচ্চাদেরকে আমি অবজার্ভ করলাম যে ছেলে বাচ্চাগুলা বেশি দুষ্টামি করছে আর মেয়ে বাচ্চাগুলো একটু ঠান্ডা চুপচাপ থাকছে। আচ্ছা, এরকম আমরা এরকম বৈষম্য না করি, আমরা মনে করি যে আম, যেসব বাচ্চারা মর্নিং শিফটে যেসব বাচ্চারা আছে তারা খুব অ্যাক্টিভ, আর যেসব বাচ্চারা একটু ডে শিফটে আসে তারা দেখা যায় যে খুব ড্রাউজি থাকে। তো এরকম একটা অবজারভেশন নিয়ে যদি আমি একটা রিসার্চ করি এবং সেটাকে যদি আমি ডিসক্রাইব করি, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। আর অ্যানালাইটিক রিসার্চ হচ্ছে আমি যেসব ডে শিফটের বাচ্চাগুলাকে নিলাম এবং দেখলাম যে তারা খুব ড্রাউজি থাকে, টায়ার্ড থাকে, তখন আমি এটা নিয়ে অ্যানালাইসিস শুরু করলাম যে কেন তারা ড্রাউজি থাকে। দেখা গেল যে তারা ম্যাক্সিমাম সময় কি করে, তারা খাওয়া খাওয়া দুপুরে খাবার খেয়ে আসে এবং এই জন্য তাদের ঘুম পায়। এই জন্য অ্যানালাইসিস করে আমি এটা একটা মানে একটা পজিটিভ ফ্যাক্টর বের করলাম, তাহলে সেটাকে আমি বলছি হচ্ছে অ্যানালাইটিক। শুধু দেখলাম, ডিসক্রাইব করলাম, ডেসক্রিপটিভ। দেখলাম এবং সেটা কারো উদ্ঘাটন করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে অ্যানালাইটিক। ঠিক আছে, তাহলে এই টার্ম গুলা যদি মনে রাখতে পারেন তাহলে বারবার করে শুনে শুনে চেষ্টা করবেন মেমোরাইজ করতে, তাহলে আপনাদের এখান থেকেই কোশ্চেন আসবে, খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন, খুব সহজ, বাংলায় মনে রাখবেন। আচ্ছা, তারপরে পপুলেশন তো আমরা অলরেডি জানি যে পপুলেশন হচ্ছে কি একটা গ্রুপ অফ পিপল, গ্রুপ। পপুলেশন মানে হচ্ছে এন্টায়ার গ্রুপ, মানে ডক্টরস, অল ডক্টরস অফ বাংলাদেশ। আর স্যাম্পল হচ্ছে পার্ট অর সাবসেট অফ পপুলেশন, মানে এই অল ডক্টর, 80,000 ডক্টরের মধ্যে 4,000 ডক্টরকে যদি আমরা নিই, তাহলে এই 4,000 এই 80,000-এরই একটা অংশ। তাহলে এটা হচ্ছে স্যাম্পল, এটা হচ্ছে পপুলেশন। তাহলে এই স্যাম্পল বা পপুলেশন থেকে, পপুলেশন বা স্যাম্পল থেকে আমরা ডেটা বা ইনফরমেশন কালেক্ট করব। তাহলে এই যে পপুলেশন, গ্রুপ অফ এন্টায়ার গ্রুপ অফ পপুলেশন থেকে যে আমরা স্যাম্পল ডেটা কালেক্ট করলাম, সেই ডেটাগুলোকে যখন আমরা মানে ভ্যালু সামারাইজ করব, তখন সেটাকে বলা হচ্ছে প্যারামিটার। তাহলে কি, পপুলেশন পি থেকে মনে রাখতে হবে, পি ফর পি। পপুলেশনের যেসব সামারি ভ্যালু সেটাকে আমরা বলছি হচ্ছে প্যারামিটার, মানে ডেটা ভ্যালু গুলো। আর স্যাম্পল, এস ফর এস, স্যাম্পলের যেসব সামারি ভ্যালু অফ দ্য ডেটা সেগুলো হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স। তাহলে এখন স্ট্যাটিস্টিক্স আর প্যারামিটার, প্যারামিটার হচ্ছে বর্ডার অ্যাসপেক্টে যেটা পপুলেশনের ভ্যালুগুলোকে সামারাইজ করে, সেটা হচ্ছে প্যারামিটার। আর স্যাম্পলের ভ্যালুগুলোকে যখন সামারাইজ করা হয় সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো আমাদের পুরো একটা পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে, সেই স্যাম্পল থেকে ডেটা নিয়ে, ডেটা থেকে আমি রিসার্চ করার পরে যে একটা আমার রেজাল্ট আসলো, সেই পুরা স্টেটাসটাকে আমাদেরকে বলা হয় হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তাহলে বোঝা গেল প্যারামিটার কি, আর পপুলেশন কি, আর স্যাম্পল কি, আর স্ট্যাটিস্টিক্স কি। তাহলে প্যারামিটার হচ্ছে পপুলেশনের যেসব সামারি ভ্যালু সেগুলোকে আমরা বলছি প্যারামিটার, যে স্যাম্পলের যে সামারি ভ্যালু আছে সেটাকে আমরা বলছি হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আর এই পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে, স্যাম্পল থেকে ডেটা নিয়ে, সেটা নিয়ে যে আমি রিসার্চ করলাম সেটাকে আমি কি বলি, সেটাকে আমি বলছি হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা আসি হচ্ছে ভ্যারিয়েবল। অলরেডি আমরা কন্টিনিউয়াস, ডিসক্রিট, ভ্যারিয়েবল এটা আমরা বলে ফেলেছি। কন্টিনিউয়াস মানে হচ্ছে হাইট, ওয়েট, যেটা কিনা আমরা ফ্র্যাকশনে প্রকাশ করতে পারি। আর ডিসক্রিট যেটা কিনা আমরা ফ্র্যাকশনে প্রকাশ করতে পারি না। ঠিক আছে, তারপর নমিনাল। নমিনাল হচ্ছে যেটা কোনো র্যাঙ্কিং হয় না, যে ভালো খারাপ এটা বোঝা যাবে না, মেল অর ফিমেল, হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান, বোঝা যাবে না। আর যেটা কোয়ালিটি, অর্ডিনাল, অর্ডিনালটা হচ্ছে র্যাঙ্কিং করা যাবে, যেমন গ্রেডিং, গ্রেড 1 2 3 4। গ্রেড 1টা আমরা জানি যে প্রগনোসিস ভালো, গ্রেড 4 এর প্রগনোসিস ওয়ার্স্ট। সো এটা হচ্ছে কি আমাদের ভেরিয়েবলের টাইপস।
ওকে, আচ্ছা নেক্সট কি? নেক্সট হচ্ছে ভেরিয়েবলকে আমরা আরো তিনটা ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এন্ড হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। আচ্ছা, এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এগুলো আবার কি? আচ্ছা, আমরা কোনো স্টাডি করার সময়, স্টাডি মানে আমরা রিসার্চকে আমরা এখানে স্টাডি বলছি, হ্যাঁ। কোনো স্টাডি বা কোনো রিসার্চ করার সময় আমরা কি করি? প্রথমে যেমন আমরা কোনো রিসার্চ করার সময় প্রথমে আহ, দুইটা ফ্যাক্টর নেই। একটা হচ্ছে গিয়ে এক্সপোজার ফ্যাক্টর, আর একটা হচ্ছে আউটকাম ফ্যাক্টর। এক্সপোজার এন্ড আউটকাম দুইটা ফ্যাক্টর বা দুইটা গ্রুপ নেই। তাহলে যদি মনে করি এক্সপোজার গুলোকে আবার আরেকটা নাম কি? পজিটিভ ফ্যাক্টর বা ইনপুট অথবা রিস্ক ফ্যাক্টর, একই জিনিসের এই চারটা নামে বলা হয়েছে। এইগুলোকে বলছি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে কি হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো সাধারণত? যেমন স্মোকিং, তারপরে মনে করি ওবেসিটি, তারপর মনে করি ডায়াবেটিস, তারপরে আর কি বলতে পারি আমরা? এই তো এগুলো হচ্ছে আমাদের মনে করি যে কিছু ফ্যাক্টরস। এই ফ্যাক্টরস গুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস বলছি। মানে যে এই ফ্যাক্টর গুলো কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। মানে লোকটা স্মোক করে, লোকটা জেনেটিক্যালি অবেজ, বা তার হচ্ছে তারপর হচ্ছে তার হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আছে তার। এটা হচ্ছে তার, এটাও তার জেনেটিক্যালি অ্যাকোয়ার্ড ডায়াবেটিক মেলাইটাস। তো এগুলো হচ্ছে তার এক্সপোজার ফ্যাক্টর। এখন এই স্মোকিং এর কারণে তার হলো লাং ক্যান্সার, অবিসিটির কারণে তার কি হলো? এমআই হলো। তারপর ডায়াবেটিসের কারণে তার কি হলো? বার্জার্স ডিজিজ। তাহলে এই যে আউটকাম গুলো হলো, এগুলোকে আমরা কি বলছি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এই যে আউটকাম, বার্জার্স বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, তারপর হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট, তারপর লাং ক্যান্সার, এইগুলার একটা পজিটিভ ফ্যাক্টর আছে। তো এগুলো ডিপেন্ড করে এই কজের উপরে। এই জন্য এটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এই কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। সে স্মোক করে, সে অবেজ, সে ডায়াবেটিক। এটা যদি শুধুমাত্র একটা বলেও আমরা কি কি করতে পারি না? শুধুমাত্র একটা এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট আমরা এটাকে মেজার করতে পারি না। ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট এটা জানার জন্য আমাকে পুরা সিনারিওটা দেখতে হবে যে পেশেন্টের কি কি নিয়ে আমরা কাজ করছি। স্মোকিং এবং লাং ক্যান্সার নিয়ে যদি আমরা কাজ করি, এক্ষেত্রে লাং ক্যান্সার হবে হচ্ছে আউটকাম ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। স্মোকিং হচ্ছে, যেমন স্মোকিং তো অন্য কারণে হতে পারে, মানে ছেলেটা পরীক্ষায় ফেল করার পরে, এক্সামে ফেল করার পরে সে স্মোকিং শুরু করছে। তাহলে এরকম যদি হয় তাহলে কি স্মোকিং কি সেই ক্ষেত্রে কি আর স্মোকিং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো না? সে তো তখন ডিপেন্ড করছে এক্সাম ফেইলের উপরে। সো এটা হচ্ছে কি একটা আপেক্ষিক ব্যাপার। তো আমাদের আগে পুরো সিনারিওটা দেখতে হবে। সিনারিওতে যেই ভেরিয়েবলটা অন্যের উপরে ডিপেন্ড করবে তাকে বলছি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যে আইসোলেটেড মানে কারোর উপর ডিপেন্ড করে না, যেমন এক্সাম ফেলিওর। এটা এক্সাম ফেলিওর যদি আমি এখানে যদি আমি এক্সাম ফেলিওর থেকে নিয়ে শুরু করে স্মোকিং ধরি, তাহলে এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্মোকিং হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এক্সাম ফেলিওরের পজিটিভ ফ্যাক্টর কি হতে পারে? ছেলেটা লেখাপড়া কম করছে, কম পড়াশোনা, কম স্টাডি। তাহলে এটা আমার সেক্ষেত্রে এটা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। এক্সাম ফেল ডিপেন্ড করতেছে সে কম পড়াশোনা করার কারণে। তো যেটার উপর যেটা ডিপেন্ড করে সেভাবে করে আমাদেরকে একটা স্টাডির ক্ষেত্রে আমার ভ্যারিয়েবল গুলাকে আমি যদি এভাবে সাজাই তখন আমি মেজার করতে পারবো যে কোনটা। শুধুমাত্র একটা ভেরিয়েবল দেখে এটা বলা যাবে না যে এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি যখন কোনো কিছু নিয়ে কাজ করা শুরু করব তখন আমার যে ফ্যাক্টর গুলাকে আমি অ্যারেঞ্জ করব, সেই অ্যারেঞ্জমেন্টের উপর নির্ভর করে আমাকে বের করতে হবে যে এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, আরেক ধরনের ভেরিয়েবলের কথা আমরা বলেছি যে তিন ধরনের ভেরিয়েবল, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে কনফাউন্ড ভেরিয়েবল। আচ্ছা, কনফাউন্ড ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে একটা কনফিউজিং একটা ভেরিয়েবল। যেমন
ওবেসিটির কারণে এমআই হলো, ওবেসিটি যদি হয় আমার হাইপারটেনশনের জন্য এক্সকিউজ মি। ওকে, কনফাউন্ডিং ভেরিয়েবলটা তাহলে কি? কনফাউন্ডিং ভেরিয়েবলটা হচ্ছে দুইটা ভেরিয়েবল, যেমন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা জানি যে ওবেসিটিকে আমরা ধরছি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড এমআই কে ধরছি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট মাঝখানে একটা কনফিউশন তৈরি করে যে ভেরিয়েবলটা, সেটাকে আমরা বলছি হচ্ছে কনফাউন্ডিং ভেরিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাঝখানে কনফিউশন ক্রিয়েট করে যে ভেরিয়েবলটা, তাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ও হচ্ছে ওকে ইনফ্লুয়েন্স করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে এক্সপোজ আউটকাম ফর মিডলম্যান ভেরিয়েবলের মতো বলতে পারেন, যে কিনা একে ইনফ্লুয়েন্স করে বা কি করে, এটাকে ইন্টারফেয়ার করে, সেটাকে আমরা বলছি কনফাউন্ডিং ভেরিয়েবল আদার দেন ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, ওকে। ডাটা প্রেজেন্টেশনের মেথড অলরেডি আমরা বলেছি, এটা আমরা প্রেজেন্ট করি সাধারণত গ্রাফে, আর কোয়ালিটেটিভ ডাটা গুলোকে আমরা সাধারণত চার্ট মাধ্যমে প্রেজেন্ট করে থাকি। কোন ডাটা প্রেজেন্টেশন করা হয়? ইকন, ফ্রিকোয়েন্সি কার্ভ, লাইন চার্ট, স্ক্যাটার ডায়াগ্রাম, বক্স প্লট ও গিভ স্টেম এন্ড লিফ প্লট, এগুলো একদম মুখস্থ করে ফেলবেন যেন দেখলেই একদম মানে স্টেমে আসলে যেন কারেক্ট আনসারটা দিতে পারেন। আচ্ছা, নেক্সট আমরা আসবো হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং মানে হচ্ছে পপুলেশন থেকে, এটা হচ্ছে পুরা পপুলেশন আপনি কালেক্ট, এটা হচ্ছে পদ্ধতিতে আপনি তাকে কালেক্ট করতে, মেথডটা হচ্ছে sampling। এই বাংলাদেশের বাংলাদেশের ডক্টর অফ বাংলাদেশ, অল বাংলাদেশে আপনি তাদের জন্য যেসব ডক্টর গুলো কালেক্ট করলেন, যেমন 80,000 50,000 ডক্টরস থেকে আপনি 4,000 এই ডক্টর গুলাকে আপনি কালেক্ট করবেন। ডক্টর গুলো যে একটা আপনাকে কিছু মেথড হবে, হ্যাঁ মেথড মেথড গুলো র্যান্ডম মানে কি? যে কোনো, র্যান্ডম শব্দের অর্থ হচ্ছে যে কোনো। তা যে কোনো একটা একটা আহ, আহ, একটা স্যাম্পল নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি, তাহলে সেটা র্যান্ডমলি, মানে লটারির মতো করে যদি আমরা স্যাম্পল নিই, সেটাকে আমরা বলেছি র্যান্ডম স্যাম্পলিং। আর যদি কোনো একটা নন র্যান্ডম, যে কোনো ফিল করে ক্রাইটেরিয়া বা ফুলফিল করে যদি আমি নিই, সেটাকে আমরা বলছি হচ্ছে নন র্যান্ডমাইজ। তাহলে র্যান্ডম এবং র্যান্ডমাইজ স্যাম্পলিং আবার কিছু ভাগে ভাগ করা। স্যাম্পলিং হচ্ছে প্রসেস অফ সিলেক্টিং স্যাম্পল ফ্রম দা পপুলেশন। সিম্পল প্রসেস মানে হচ্ছে পদ্ধতিটা, যে পদ্ধতিতে আপনি স্যাম্পলটাকে সিলেক্ট করবেন বা কালেক্ট করবেন কোত্থেকে, পপুলেশনের মাঝে থেকে।
এটাকে আমরা বলছি হচ্ছে স্যাম্পলিং টেকনিকটা দিয়ে স্টাডিটা করবেন, সেটা অবশ্যই একটা রিপ্রেজেন্টেবল স্যাম্পল হতে হবে। এই জন্যই আমাদের স্যাম্পলিং এর গুরুত্ব। জন্য সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হবে, কিন্তু আমি যদি একটা টেকনিক্যালি যে আমি যে করলাম, তারপরে আমি সেখান থেকে র্যান্ডমলি 3 নাম্বার, 3 নাম্বার, তারপরে নিলাম 6 নাম্বার। আমি জানি না থার্ড নাম্বারে কি আছে, 6 নাম্বারে কি আছে তাও জানি না, তারপর 9th নাম্বারে কি আছে তাও জানি না। কিন্তু একটা সিস্টেম করলাম, 3 জন সিরিয়াল করে, র্যান্ডমলি সিরিয়াল করে, সেখান থেকে 3 জন পর পর, এই যে 3, এটা একটা সিস্টেমের মধ্যে, একটা নাম্বারটা যে একটা সিস্টেমের মধ্যে পড়লো। এই 3 নাম্বার এটা হচ্ছে কি সিস্টেমের মধ্যে যে স্যাম্পল করলাম, আমরা বলছি হচ্ছে র্যান্ডম। মানে 60 জন আছে, আমার 20 লাগবে, তাহলে 60 কে 20 ভাগ, তাহলে আসে 3, তখন থার্ড নাম্বারকে নাম, তারপর এভাবে সিস্টেমের মধ্যে নিয়ে আসলাম। এটাকে আমার বলছি, তারপরে কি আসে, তারপরে আসে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড কথাটা মানে কি, স্ট্র্যাটিফাইড মানে কি, স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে কি স্তরে ধান দিয়ে গুলা ক্লাস্টার স্যাম্পল গুলোকে কিছু
ক্লাস্টারে সাজালাম। আচ্ছা, বারবার কি হচ্ছে? ওকে, ক্লাস্টারে ক্লাস্টার করে সাজালাম, সবগুলোই হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার মানে গার্মেন্টস ফ্যাক্টরি আর কি, সব garments থেকে আমরা ক্লাস্টারে সাজালাম। তো এখানে এই গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো কি তাহলে কি সব এক? এর আগে ছিল আমাদের স্ট্যাটার মধ্যে কি ছিল, হিন্দু আলাদা মুসলিম আলাদা ক্যাটাগরি ছিল, এখানে কিন্তু সবাই গার্মেন্টস ওয়ার্কার। সবগুলোই হচ্ছে ক্লাস্টার, একই জিনিসের ক্লাস্টার। তো এখান থেকে আমি মাধ্যমে স্যাম্পল কালেক্ট করবো, 5 নিলাম, এখান থেকে 5 নিলাম, এখান থেকে 5 নিলাম, এখান থেকে 5 নিলাম। এই কালেকশন গুলো আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমেই করলাম। কিন্তু প্রথমে এটা হচ্ছে মনে করি বনানীর গার্মেন্টস, এটা হচ্ছে সাভারের গার্মেন্টস, এটা মনে করি খিলগা। সো এভাবে যে আমি ক্লাস্টার ভাগ করলাম, সেটাকে আমরা বলছি ক্লাস্টার স্যাম্পলিং। তো এটা গেল আমার মোটামুটি ক্লাস্টার স্যাম্পলিং। তারপর মাল্টি স্টেজ এন্ড মাল্টি ফেজ। মাল্টি ফেজ স্যাম্পলিংটা কি? মাল্টি স্টেজের ক্ষেত্রে আমরা কি করব, একদম বাংলাদেশের যত কি বলবো এটাকে, কি বলে, যত স্কুল গোয়িং মানে ক্লাস 3 তে পড়ে এমন বাচ্চা নিয়ে আমরা একটা স্টাডি করতে চাই। এখন বাচ্চাদেরকে বাংলাদেশে ক্লাস 3 এর বাচ্চা এভাবে কি কালেক্ট করা সম্ভব? তখন আমরা কি করলাম, একটা ম্যাপিং করলাম। আমরা বসলাম যে একটা সিস্টেমের মধ্যে আমরা আসি, যে সিস্টেমটা কি, বাংলাদেশের মধ্যে কয়টা ডিভিশন আছে। আমরা জানি যে বাংলাদেশে 6টা ডিভিশন আছে। তো বাংলাদেশের 6টা ডিভিশন, ঢাকা, চিটাগাং, সিলেট, আহ খুলনা, বরিশাল, আর এটা কি, যাই হোক, 6টা ডিভিশন থেকে আমরা প্রথমে 6টা ডিভিশনে ভাগ করলাম। ডিভিশনের মধ্যে আবার সেখান থেকে ডিস্ট্রিক্টে ভাগ করলাম। ঢাকা ডিভিশনের মধ্যে কি কি ডিস্ট্রিক্ট আছে, খুলনা ডিভিশনে কি কি ডিস্ট্রিক্ট আছে, বরিশালে কি কি ডিস্ট্রিক্ট আছে, সিলেট কি কি ডিস্ট্রিক্ট আছে, এরকম ভাগ করলাম। সেই ডিস্ট্রিক্ট থেকে আবার কি থানা, তারপর উপজেলা, তারপর থানা, সেখান থেকে আমরা একটা দুইটা করে তিনটা করে স্কুল সিলেক্ট করলাম। এখন আমি এই স্কুলগুলোর মধ্যে যে এখন, কারণ বাংলাদেশের সব জায়গায় তো আমাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, আমি তো ঢাকার ডিভিশনের মধ্যে সব স্কুলে যে করতে পারবো না। সো আমি প্রথমে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে কি করলাম, ডিভিশনে ভাগ করলাম, সেখান থেকে জেলায় ভাগ করলাম, জেলা থেকে উপজেলা, দেন থানা, তারপর কি করলাম, গ্রাম বা এরিয়াতে আমি তিনটা করে স্কুল নিলাম। সেই স্কুল থেকে আমি আবার দুইটা করে স্যাম্পল নিয়ে 20টা স্যাম্পল করলাম। এই যে যে বিভিন্ন স্টেজে ভাগ করার পরে যে আমি স্যাম্পলটা কালেক্ট করলাম, এটাকে আমরা বলছি হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। এটা মোটামুটি একটা সিস্টেমেটিক ওয়ে আমরা করলাম, কিন্তু বিভিন্ন স্টেজে ভাগ করে তারপর করলাম, এই জন্য এটাকে বলছি হচ্ছে মাল্টি স্টেজ। তারপর আসি হচ্ছে মাল্টি ফেজ। মাল্টি ফেজ স্যাম্পলিংটা কি? মাল্টি ফেজ স্যাম্পলিং এ হচ্ছে স্যাম্পল নিজেই মানে যে স্যাম্পল আছে, সেই স্যাম্পলটাকে আমরা কি করব, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, এবং সেই ফেজ স্যাম্পলের একটা সুবিধা, এটা খুব ডিটেইলস ইনফরমেশন গুলা পাওয়া যায়, ডিটেইলস ডেটা গুলা একদম ডিটেইল পাওয়া যায়, ডেটা বা ইনফরমেশন গুলো পাওয়া যায়। কি আমার মানে স্যাম্পল কোন কোন জায়গা থেকে স্যাম্পল নিব, মনে করি বাংলাদেশে টিবি পেশেন্টদের ক্ষেত্রে আমি একটা করলাম, আহ বক্ষব্যাধি হাসপাতালে সেখানে তো পেশেন্ট আছে, তাদেরকে আমি প্রথমে সিবিসি করলাম। সিবিসি ইএসআর বেশি আছে, সিবিসি করার পর যাদের শুধুমাত্র ইএসআর বেশি আছে তাদেরকে নিলাম। তাদেরকে নেওয়ার পর তাদেরকে কি করলাম, তাদেরকে আবার কফ স্পুটাম করতে দিলাম, স্পুটাম ফর এএফবি। এই পেশেন্ট গুলোকে স্পুটাম ফর এএফবি করার পরে যাদের স্পুটাম ফর এএফবি পজিটিভ আসলো তাদেরকে নিলাম। তাদেরকে আবার কি করতে দিলাম, চেস্ট এক্সরে করতে দিলাম। তাদেরকে চেস্ট টেস্ট করতে দিলাম কারণ হচ্ছে এখানে হচ্ছে ফলস পজিটিভও থাকতে পারে। আমার চেস্ট এক্সরে যেগুলো ক্লিনিক্যালি ম্যানিফেস্টেড সেই পেশেন্ট গুলাকে নিলাম। সেই পেশেন্ট গুলাকে নেওয়ার পর আমি কি করতে দিলাম, পলিমারাইজ জেনারেশন পিসিআর করতে দিলাম বা জিন এক্সপার্ট করতে দিলাম। তারপরে যাদের পজিটিভ আসলো তাদেরকে আমি নিলাম।
তাহলে এই যে প্রত্যেক এই স্যাম্পল গুলাকে নিয়ে যে আমি শুরু থেকে এই যে যারা পজিটিভ আসছে এরা কিন্তু শুরু থেকেই আছে আমার, শুরু থেকেই স্যাম্পল গুলো আছে, এদেরকে আমি কি এক একটা ফেজ, ওরা এক একটা ফেজ পার হয়ে আসছে। তাহলে এই ফেজ এটাকে আমরা বলছি হচ্ছে মাল্টি ফেজিক স্যাম্পলিং। মানে সেই স্যাম্পল গুলাকে আমরা বিভিন্ন ফেজের মাধ্যম ফেজ পার করে আমরা যখন একটা এন্ড রেজাল্টে আসলাম এবং সেইটাকে আমরা আলটিমেট ফাইনাল স্যাম্পল হিসেবে এগ্রি করলাম, সেটাকে আমরা বলছি হচ্ছে মাল্টি ফেজ স্যাম্পলিং। এই প্রসেসটাকে বলছি হচ্ছে মাল্টি ফেজ স্যাম্পলিং। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের নন র্যান্ডমাইজ স্যাম্পলিং। নন র্যান্ডমাইজ স্যাম্পলিং এর যে তিনটা নাম, এই তিনটা নাম একদম ছোটের আগে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এখান থেকে আমাদের এমসিকিউ আসবে যে নন র্যান্ডমাইজ স্যাম্পলিং, which are not the non randomized sampling or which is the non randomized sampling from the below। তাহলে র্যান্ডমাইজ নন র্যান্ডমাইজ একসাথে দিয়ে আমাদেরকে এটা এমসিকিউ আসতে পারে। তাহলে নন র্যান্ডমাইজ মানে হচ্ছে এটা কোনো লটারির মাধ্যমে করা হবে না, এটা একটা 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 বুদ্ধি ইন্টেলেকচুয়ালিটি দিয়ে আমরা বিবেচনা করে আমরা হচ্ছে স্যাম্পল গুলা কালেক্ট করব, তাদেরকে আমরা বলা হচ্ছে নন র্যান্ডমাইজ স্যাম্পলিং। তাহলে এদের এক্সাম্পল গুলো যদি আমরা দিতে চাই, যে কনভেনিয়েন্ট, একদম নামের সাথে মিলিয়ে মিলিয়ে বলছি আমি, আপনার খেয়াল করে শুনেন। কনভেনিয়েন্ট স্যাম্পলিং, কনভেনিয়েন্ট স্যাম্পলিং মানে হচ্ছে, মনে করেন আমি এই যে মনে করেন আমি গুলশানে থাকি, এখন গুলশান এরিয়াতে যেহেতু আমি থাকি এবং হচ্ছে আমার আম, আম, কোনো কারণে আমি হচ্ছে বন্যা হয়েছে, বাইরে বন্যা হয়েছে, এই জন্য আমি হচ্ছে গুলশান এরিয়ার বাইরে যেতে পারছি না। তাহলে গুলশান এরিয়ার মধ্যেই আমার হচ্ছে একটা রিসার্চ করতে চাই যে এই বৃষ্টির বা এই ওয়েদারের কারণে কাদের কাদের চেস্ট ইনফেকশন বেশি হচ্ছে। তো আমি এই এরিয়ার মধ্যেই, যে আমার কনভেনিয়েন্স স্পেসের মধ্যেই আমি নিব, কারণ যেহেতু আমি দূরে যেতে পারছি না, সব পেশেন্টদের ক্ষেত্রে আমি এই ওয়েদারের সবার চেস্ট ইনফেকশন ডেটা কালেক্ট করতে পারছি না। তো আমি আমার কনভেনিয়েন্ট এরিয়ার মধ্যে যেহেতু নিব, গুলশান এরিয়াতে নিব, আমি স্যাম্পল কালেক্ট করব, এই জন্য এটা হচ্ছে আমার কনভেনিয়েন্ট। মানে গুলশানকে কেন সিলেক্ট করলাম, কারণ গুলশান আমার জন্য কনভেনিয়েন্ট, এই জন্য আমি গুলশান সিলেক্ট করলাম। তো কেউ ধরেন হচ্ছে চিটাগাং থাকে, সে চিটাগাং থাকে, তো বাচ্চাদের 10 বছরের বাচ্চাদের হাইট কত সেটা নিয়ে সে একটা রিসার্চ করবে। তো সে কি ঢাকায় এসে ঢাকার 10 বছরের বাচ্চাদের স্যাম্পল কালেক্ট করবে না, সে তার কনভেনিয়েন্ট জায়গার মধ্যেই সে স্যাম্পল কালেক্ট করবে। তো এইটাকেই বলা হচ্ছে কনভেনিয়েন্ট স্যাম্পলিং। এটা হচ্ছে কনভেনিয়েন্ট স্যাম্পলিং, মানে আমি যেখানে আমার সুবিধাজনক জায়গাতেই আমি হচ্ছে একটা স্যাম্পল কালেক্ট করবো। সেটা পারপাসিভ স্যাম্পলিং হচ্ছে কি, আমার পারপাস আছে, আমার পারপাস আছে, যেমন মনে করি যে পারপাসিভ স্যাম্পলিং কি, ধরেন আমি হচ্ছে করোনা এফেক্টেড পপুলেশনকে নিয়ে কাজ করতে চাই। তাহলে আমি করোনা এফেক্টেড পপুলেশন নিয়ে কাজ করতে চাই, তা আমি তো যে কোনো হাসপাতালে গিয়ে করোনা কয়জনের আছে না আছে এটা আমরা দেখতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে হচ্ছে, সাপোজ এখন মনে করি যে করোনা ডেডিকেটেড কোনো হসপিটাল আছে, সেখানে গেলে আমি সব করোনা পেশেন্টকে পাবো। তাহলে আমি এই করোনা ওই ডেডিকেটেড হসপিটালে আমি চলে যাব। তাহলে সেটা হচ্ছে আমার পারপাসিভ স্যাম্পলিং। তারপর হচ্ছে কোটা স্যাম্পলিং। কোটা তো আমরা জানি যে বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্রপাত শুরু হয় কোটা থেকে। হুম, সে কোটাতে কি হয়, কোটাতে হচ্ছে মহিলা কোটা বা হচ্ছে কি বলে যে মুক্তিযোদ্ধা কোটা, সে কোটায় যারা আছে তাদের থেকে আমরা স্যাম্পল নিব। মহিলা কোটা আছে, তার মহিলাদের পপুলেশনকে আমরা নিব। মুক্তিযোদ্ধা কোটা থেকে মুক্তিযোদ্ধা কোটা আছে, মুক্তিযোদ্ধার বাচ্চাদেরকে আমরা নিব। এটা হচ্ছে আমাদের নন র্যান্ডমাইজ স্যাম্পলিং। মানে এটা নির্ধারণ করাই আছে যে কোত্থেকে নেওয়ার, যেটা আমরা বুদ্ধি বিবেচনা দিয়ে সিলেক্ট করব, সেটাকে হচ্ছে সিলেকশন যেটা করতে পারবো সেটাই হচ্ছে নন র্যান্ডমাইজ। আর যেটা কিনা আমরা লটারির মাধ্যমে নিব সেটা হচ্ছে র্যান্ডমাইজ। তো সিম্পল র্যান্ডমাইজ স্যাম্পলিংটা কি থাকে, এটা হোমোজেনাস এবং স্মল পপুলেশনের মধ্যে সাধারণত সিলেক্ট করা হয় এবং একটা একটা করে লটারির মাধ্যমে সিলেক্ট করা হয়। সিস্টেমিক স্যাম্পলিংটা কি, এটা হচ্ছে একটা লিস্ট করা হয়, পপুলেশনের একটা লিস্ট করা হয় এবং সেখান থেকে আমরা একটা সিস্টেমের মাধ্যমে একটা সিস্টেম অ্যাকোয়ার করি প্রথমে। যেমন এই 60 জন পপুলেশনকে আমরা 20টা স্যাম্পল নিব, 20টা ভাগে ভাগ করি, তাহলে 3/3 এভরি থ্রি স্যাম্পল পর পর আমরা হচ্ছে গিয়ে সিলেক্ট করব। এটাকে আমরা বলছি হচ্ছে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। তারপরে
হচ্ছে আমার স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটাতে ভাগ করলাম। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা 4টা স্ট্র্যাটাতে ভাগ করলাম এবং স্ট্র্যাটা থেকে আমরা স্যাম্পল কালেক্ট করলাম। তারপরে ক্লাস্টার স্যাম্পলিং, ঢাকার সকল গার্মেন্টস ওয়ার্কারদের মধ্যে আমরা হচ্ছে একটা ক্লাস্টারে ভাগ করলাম এবং সেখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করলাম। তারপর স্টেজ স্যাম্পলিং গুলো কি, এটাই হচ্ছে আমার মানে এটা হচ্ছে আমার ক্লাস্টার স্যাম্পলিং। মাল্টি স্টেজ স্যাম্পলিং হচ্ছে আমরা যে পুরো বাংলাদেশকে ডিভিশনে ভাগ করলাম, তারপর সেখান থেকে ডিস্ট্রিক্টে ভাগ করলাম, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ভিলেজ এভাবে ভাগ করলাম, তারপর আমরা স্যাম্পল কালেক্ট করলাম। তারপর মাল্টি ফেজ স্যাম্পলিংটা হচ্ছে আমার টিবি পপুলেশনকে নিলাম, টিবি পপুলেশন নিয়ে সেখানে আমরা প্রথমে সিবিসি করলাম, ইএসআর করলাম, চেস্ট এক্স-রে করলাম, স্পুটাম করলাম, পিসিআর করলাম। এভাবে আমি এক লাস্ট যে স্যাম্পলটা আমি কালেক্ট করলাম সেটাই হচ্ছে আমার মাল্টিফেজিক স্যাম্পলিং। এখন আসি স্টাডি ডিজাইন। আমি যে একটা রিসার্চ করব, স্টাডি মানে আমরা বুঝি কি, রিসার্চ। আমরা যে রিসার্চ করব সেই রিসার্চের একটা ডিজাইন বা একটা ফরম্যাট থাকা লাগবে, সেটাকে আমরা বলছি স্টাডি ডিজাইন। তাহলে সেটা কি, কি ধরনের স্টাডি ডিজাইনটা কি? স্টাডি ডিজাইন মানে হচ্ছে সায়েন্টিফিক এন্ড ইথিক্যাল মেথড। সায়েন্টিফিক মানে হচ্ছে আমাদের গবেষণা লব্ধ বৈজ্ঞানিক আর কি, বৈজ্ঞানিক একটা মেথড, যেটা কিনা ইথিক্যাল হবে। মানে হচ্ছে এখানে আপনি আপনার যে স্যাম্পল, যাদের থেকে স্যাম্পল কালেক্ট করবেন তাদের কোনো হার্ম হওয়া যাবে না এবং তাদের প্রপার কনসেন্ট নিয়ে আপনি স্টাডিটা করবেন, সেজন্য সেটাকে বলা হচ্ছে ইথিক্যাল। আচ্ছা, তারপর হচ্ছে ভ্যালিড এবং রিলায়েবল ডাটা নিতে হবে। আমার ডাটাটা হতে হবে ভ্যালিড এবং রিলায়েবল। ভ্যালিড কি আর রিলায়েবল কি? মনে করি আমরা জানি যে একটা হেলদি পার্সনের সাধারণত সিস্টোলিক ব্লাড প্রেশার কত থাকে? হেলদি পার্সনের সিস্টোলিক ব্লাড প্রেশার থাকে মনে করি 100। এখন আমি একটা পপুলেশন বা স্যাম্পল থেকে আমি ডেটা কালেক্ট করলাম। ডেটা কালেক্ট করার পরে দেখা গেল যে তিনটা স্যাম্পল থেকে আমি ডাটা কালেক্ট করলাম। একজনের ডাটা আসলো হচ্ছে 120, একজনের আসলো হচ্ছে 125, আরেকজনের আসলো হচ্ছে 130। এরকম একটা সেট পেলাম। আচ্ছা, আবার আরেকটা পপুলেশন থেকে আমি স্যাম্পল কালেক্ট করলাম, সেখানে আমি দেখলাম যে একজনের আসছে হচ্ছে 90, একজনের আসছে হচ্ছে 115, আরেকজন আসছে হচ্ছে 140। আরেকটা পপুলেশন থেকে ডাটা কালেক্ট করলাম, সেখানে আসলো হচ্ছে আমার হচ্ছে 95, আরেকজনে আসলো হচ্ছে 110, আরেকটা আসলো হচ্ছে আমার 105। এই ডাটাগুলোকে একটু খেয়াল করে দেখেন যে প্রথম যে স্যাম্পল থেকে আমি ডাটা কালেক্ট করেছি 120, 125, 130, তারা কিন্তু মোটামুটি কাছাকাছি। তাদের ডিফারেন্সটা, ডিফারেন্সটা বা ওদের যে গ্যাপটা মোটামুটি কাছাকাছি, 120, 125, 130 ওরা মোটামুটি কাছাকাছি আছে। কিন্তু এই যে নর্মাল, যে আমাদের যে স্ট্যান্ডার্ড যে নর্মাল সিস্টোলিক ব্লাড প্রেশার থাকার কথা, তার থেকে অনেকটাই ভ্যারিয়েশন আছে। মানে 120, 125, 130 এটা কিন্তু নর্মাল পার্সনের এভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার না। তাহলে ওদের থেকে যে একটা বড় একটা ডেভিয়েশন আছে, এই জন্য এই ডাটাগুলোকে আমরা ভ্যালিড বলতে পারি, কিন্তু দিস ইজ নট রিলায়েবল। মানে তাদের যদি নর্মালের থেকে যদি অনেক বেশি ডেভিয়েশন থাকে কিন্তু তারা নিজেদের মধ্যে কাছাকাছি, তাহলে বলতে হবে যে না, ঠিকই আছে ওরা, তাহলে ঠিক হওয়ার সম্ভাবনাই বেশি, তার মানে এরা ভ্যালিড বাট নট রিলায়েবল। আচ্ছা, এখানে আমরা দেখি যে কারো 90, একজনের 115, একজনের 140। তাহলে এই ডাটাগুলো আবার নর্মালের থেকে অনেক বেশি ডিসপারশন, মানে বেশিও অনেক বেশি, কমও অনেক বেশি। তাহলে এটাকে আমরা রিলায়েবলও বলতে পারি না, আবার ভ্যালিডও বলতে পারি না। তাহলে ভ্যালিডটা কি বোঝা গেল? ভ্যালিডটা হচ্ছে কি, যারা নাকি মোটামুটি ওই পপুলেশনের মধ্যে কাছাকাছি রেঞ্জের ব্লাড প্রেশার পাওয়া গেছে কিন্তু এভারেজের থেকে দূরে, তাহলে সেটা ভ্যালিড বাট এটা রিলায়েবল না। এই স্যাম্পলের ক্ষেত্রে ওদের এভারেজটা রিলায়েবল হবে না। কিন্তু এদের আবার কি রিলায়েবলও না, ওরা হচ্ছে এমনিতেই অনেক বেশি বেশি, নিজেদের মধ্যে পার্থক্য অনেক বেশি, এভারেজ যে সিস্টোলিক ব্লাড প্রেশার থাকার কথা তার থেকে অনেক ভেরিয়েশন আছে, সেজন্য এটা নট রিলায়েবল এন্ড নট ভ্যালিড। আর এটা আবার দেখি যে 95, এই স্যাম্পলটার মধ্যে কারো আসছে 95, কারো আসছে 110, কারো আসছে 105, মানে কি 100 এর কাছাকাছি। তাহলে এটাকে আমরা বলতে পারি রিলায়েবলও বলতে পারি এন্ড ভ্যালিডও বলতে পারি।
তাহলে ভ্যালিড এন্ড রিলায়েবল এর মধ্যে পার্থক্যটা বোঝা গেল, যেটা কিনা আমার নর্মালের কাছাকাছি থাকবে সেটা হচ্ছে মোর রিলায়েবল, আর যেটা কিনা নর্মাল থেকে ডেভিয়েশন থাকবে কিন্তু তারা নিজেদের মধ্যে আবার একটা ডিস্টেন্স মেনটেন করে, সেটা হচ্ছে ভ্যালিড। সো দিজ আর দ্য ভ্যালিডিটি এন্ড রিলায়েবিলিটি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের নেক্সট টপিক কি? আমাদের নেক্সট টপিকটা হচ্ছে টেম্পোরালিটি। টেম্পোরালিটি আমরা আসছি। টেম্পোরালিটি, আচ্ছা, এখানে হচ্ছে আমি যে এক্সাম্পল গুলো দিলাম সেটার একটা সামারাইজেশন। আচ্ছা, ভ্যালিডিটি তার মানে ভ্যালিডিটি মানে কি? ডাটা ক্লোজ টু দা ফ্যাক্ট, যেটা ফ্যাক্টের কাছাকাছি যেটা হবে সেটা হচ্ছে ভ্যালিড। ফ্যাক্টের কাছাকাছি যদি হয় তাহলে সেটা হবে ভ্যালিড। আর রিলায়েবল কখন হবে? যখন আইডেন্টিক্যাল, নিজেদের মধ্যে যখন আইডেন্টিক্যাল হবে তখন সেটা হবে হচ্ছে রিলায়েবল। তাহলে এটা হচ্ছে ভ্যালিডিটি এন্ড রিলায়েবিলিটি। আচ্ছা, তারপর হচ্ছে টেম্পোরালিটি। টেম্পোরালিটি জিনিসটা কি? টেম্পোরালিটি হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা একটা ডাটা, একটা স্ট্যাটিস্টিক্স এর জন্য বা একটা রিসার্চের জন্য আমাদের কিছু ভ্যারিয়েবল লাগে। আমাদের কিছু ভ্যারিয়েবলের মধ্যে আমরা পড়েছি যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো কি ছিল? আমাদের এক্সপোজার বা রিস্ক গ্রুপ গুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল হচ্ছে আমাদের আউটকাম। তো এই যে দুই ধরনের আমরা ভ্যারিয়েবল পড়লাম, এক্সপোজার গ্রুপ এবং আউটকাম গ্রুপ। এই এক্সপোজার এবং আউটকামের মধ্যে যে রিলেশনশিপটা, সেটাকে বলা হচ্ছে টেম্পোরালিটি। এক্সপোজার এবং আউটকাম বা রিস্ক ফ্যাক্টর এন্ড ডিজিজ আর হচ্ছে গিয়ে এনি, কি বলবো, এনি এক্সপোজার বা এনি ইনপুট অর এনি রেসপন্স। এই যে রিলেশনশিপ, এদের মধ্যে যে রিলেশনশিপটা, এদের রিলেশনশিপটা আসলে কি? এই এক্সপোজারের ফলেই আউটকাম আসে, এবং আউটকাম এই এক্সপোজারের একটা পরিণতি, ফেট। এই যে কথাটা, এইটাই হচ্ছে আমার টেম্পোরারি। এই যে রিলেশনশিপটা, মানে এক্সপোজার প্রিসিডেড টু আউটকাম এন্ড আউটকাম ফলোড বাই দ্য এক্সপোজার, এই রিলেশনশিপটা মানেটাই হচ্ছে টেম্পোরালিটি। সো বোঝা গেল এক্সপোজার এবং আউটকামের মধ্যে যে রিলেশনশিপটা, সেটাকে আমরা বলছি হচ্ছে টেম্পোরালিটি। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের টাইপস অফ স্টাডি। আমাদের যে রিসার্চের যে স্টাডি গুলো আছে আমাদের, সেই স্টাডি গুলোকে যে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি, তার মধ্যে একটা হচ্ছে লংগিচুডিনাল স্টাডি। লংগিচুডিনাল স্টাডি কি? লংগিচুডিনাল স্টাডি হচ্ছে আমাদের একটা আহ একটা স্যাম্পল গ্রুপকে নিতে হবে, আমাদের একটা স্যাম্পল থাকবে। সেই স্যাম্পলের মধ্যে, সেই স্যাম্পলকে আমরা প্রথমে একটা ফলো আপ করবো। সাপোজ যে স্যাম্পলটাকে আমরা ফলো আপ করলাম, যে এই স্যাম্পলের মধ্যে কয়টা পেশেন্ট হচ্ছে স্মোকার, স্মোকার আছে কয়জন। তারপরে আমি পেশেন্ট গুলাকে ফলো আপ করলাম 5 মাস, 6 মাস, 12 মাস, 18 মাস পর পর আমি এটাকে ফলো আপ করলাম। ফলো আপ করে দেখলাম যে 10 বছর পরে কয়জন পেশেন্টের এমআই হলো। তাহলে এই যে আমি যে ফলো আপ করলাম পেশেন্টটাকে, একটা টাইম টু টাইম যে ফলো আপ করলাম, এবং প্রসপেক্টিভ মানে সামনের দিকে যে আগালাম। প্রসপেক্টিভ মানে হচ্ছে সামনে, সামনের দিকে, মানে ইন ফিউচার। আর রেট্রোস্পেক্টিভ কথাটার মানে হচ্ছে ইন পাস্ট। তাহলে আমি যে একটা ফলো আপ করলাম একটা নির্দিষ্ট সময় পর পর, এটা পয়েন্ট অফ টাইম অনুযায়ী যে আমি পেশেন্টের ইনফরমেশন গুলা নিলাম ফলো আপ এর মাধ্যমে, এটাকেই বলা হচ্ছে লংগিচুডিনাল স্টাডি। তার মানে লংগিচুডিনাল স্টাডিতে আমাদের মাল্টিপল ফলো আপ থাকবে। পেশেন্টটাকে আমরা মাল্টিপল টাইম স্টাডি করব, ইনফরমেশন ডাটা কালেক্ট করব মাল্টিপল টাইমে। এই যে এটা হচ্ছে, যদি আমি এখানে যদি আমার পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট টাইম হয়, তাহলে আমি যদি পরবর্তী একটা নির্দিষ্ট সময় পর পর তার ডেটাগুলাকে নিয়ে একটা স্টাডি করি, তাহলে সেটা হবে হচ্ছে আমার প্রসপেক্টিভ লংগিচুডিনাল স্টাডি। আর 6 মাস আগে সে কেমন ছিল, 1 বছর আগে কি ছিল, তার 18 মাস আগে তার কি কন্ডিশন ছিল, সেই ডেটাগুলাকে নিয়ে যদি আমি কোনো স্টাডি করি, তাহলে সেটাকে বলছি লংগিচুডিনাল রেট্রোস্পেক্টিভ স্টাডি। তাহলে লংগিচুডিনাল স্টাডি যে একটা কথা মনে রাখতে চাই, তাহলে সেটা বলতে হবে যে ফলো আপ। তাহলে কি লংগিচুডিনাল স্টাডিটা কি হবে? ফলো আপ। লংগিচুডিনাল স্টাডিতে থাকবে হচ্ছে ফলো আপ, ডেটা কালেকশন at more than one point.
একটার থেকে বেশি পয়েন্ট, এটা একটা, এটা একটা, এটা একটা, আবার রেট্রোস্পেক্টিভে গেলে এটা, 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 তাহলে একটার থেকে বেশি পয়েন্ট অফ টাইমে যদি আমরা তাকে ফলো আপ করি, তাহলে সেটা হবে হচ্ছে লংগিচুডিনাল স্টাডি। সামনের দিকে গেলে প্রসপেক্টিভ, পিছন দিকে গেলে রেট্রোস্পেক্টিভ। তারপর আসে হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। তাহলে লংগিচুডিনাল স্টাডিতে আমরা মাল্টিপল ফলো আপ করেছিলাম, কিন্তু ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে আমরা কি করব? সিঙ্গেল ফলো আপ, একটা পয়েন্ট অফ টাইমে। সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে যদি আমরা ফলো আপ করি, মানে যেটা কালেক্ট করি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। তাহলে কি করতে হবে? যেমন আমরা একটা অ্যাকিউট এমআই পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিলাম, আমরা আগামী মানে ওভার 3 ইয়ার, 3 বছর ধরে আমরা 200টা পেশেন্টের একবারই ফলো আপ করছি, মানে 200টা পেশেন্টের প্রত্যেকটা পেশেন্টকে একবার করে ফলো আপ করছি, যে এর অ্যাকিউট এমআই আছে, এর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি ছিল, যে পেশেন্টটি অ্যাকিউট এমআই নিয়ে আসছে তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি ছিল, এটা একবার করেই আমরা প্রত্যেকটা পেশেন্টকে করছি, সিঙ্গেল পয়েন্ট অফ টাইম। এটাই হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। এই একটাই কথা, তাদের কোনো ফলো আপ থাকবে, নো ফলো আপ ক্রস সেকশনাল স্টাডিতে কোনো ফলো আপ থাকবে না, একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে করা হবে। এটাকে আমরা বলছি হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। ঠিক আছে, ওকে। তারপরে কি আসি? তারপর হচ্ছে অবজারভেশনাল স্টাডি। অবজারভেশনাল স্টাডি হচ্ছে আমরা শুধু দেখবো, অবজার্ভ করবো, কোনো কিছু করবো না, শুধু দেখবো এবং সেটাকে আমরা ডিসক্রাইব করব। তাহলে অবজারভেশনাল স্টাডি হচ্ছে শুধু দেখা, এখানে কোনো কিছু না করা, কোনো ইন্টারভেনশন না, কোনো কিছু না করা মানে কোনো ইন্টারভেনশন, রিসার্চার যদি কোনো ইন্টারভেনশন না করে, শুধু দেখে এবং সেটাকে ডেসক্রাইব করে, বা সেটাকে অ্যানালাইসিস করে সেটার কোনো কজ বা এক্সপোজার ফ্যাক্টর খুঁজে বের করার চেষ্টা করে শুধুমাত্র তার অবজারভেশনের ভিত্তিতে, তাহলে সেটাকে আমরা বলছি অবজারভেশনাল স্টাডি। আর রিসার্চার যদি কোনো কিছু ইনপুট করে, কোনো কাজ করে, সামথিং, যেমন কোন একটা অপারেশন করলো সে, যে এই অপারেশনটা করার মাধ্যমে সে যেমন মানে ট্রান্সভার্স ইনসিশন না দিয়ে সে হচ্ছে মিডিয়ান বা প্যারামিডিয়ান বা লংগিটিউডিনাল ইনসিশন দিয়ে, সে হচ্ছে ভার্টিক্যাল ইনসিশন দিয়ে সে হচ্ছে অ্যাবডোমেন ওপেন করে দেখতে চায় যে কোনটার হিলিং তাড়াতাড়ি হয়। তো সে যে একটা কিছু করলো, বা একটা পপুলেশন গ্রুপকে একটা নতুন ড্রাগ ইন্ট্রোডিউস করলো, এবং সেই ড্রাগটা দেওয়ার পরে সে কম্পেয়ার করলো যে দুই ট্রেডিশনাল ড্রাগের থেকে এই নতুন ড্রাগটা কতটুকু পেশেন্টের কিওর রেটটাকে বাড়ায়। এই যে সে একটা কিছু দিল বা করলো, এটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্ট বা এক্সপেরিমেন্টাল স্টাডি। তাহলে রিসার্চার যদি শুধুমাত্র দেখে কোনো রিসার্চ করে, তাহলে সেটাকে বলবো হচ্ছে অবজারভেশনাল স্টাডি। আর যদি কোনো কিছু করে, কোনো ইনপুট দেয়, যেমন কোনো ইন্টারভেনশন করে, কোনো ড্রাগ দেয়, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি। তাহলে এক্সপেরিমেন্টাল স্টাডি কি কি? কোনো লাইফস্টাইল মডিফিকেশন করলো, এক্সারসাইজ দিল তাকে, তারপরে কাউন্সিলিং করলো, কোনো থেরাপি দিল, কোনো হেলথ এডুকেশন প্রোভাইড করলো, মিউজিক থেরাপি দিল, ড্রাগ দিল, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারভেনশনাল স্টাডি। ওকে, তাহলে অবজারভেশনাল স্টাডি আমরা বললাম কি 2 রকমের, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, সে দেখলো এবং শুধু বর্ণনা করলো, কোনো ইন্টারভেনশন করলো না, দেখলো এবং বর্ণনা করার আগে সে এটা কি কারণে হয়েছে সেটা খুঁজে বের করলো, অবজার্ভ করার পরে হওয়ার পরে কি ঘটলো, মানে এক্সপোজার ফ্যাক্টরও খুঁজে বের করলো, আউটকাম বা ফেটও খুঁজে খুঁজে বের করলো। সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানালাইটিক্যাল স্টাডি। তাহলে শুধুমাত্র দেখার পরে সে শুধু ডিসক্রাইব করলো অথবা বিশ্লেষণ করে সেটাকে প্রেজেন্ট করলো, 2 ধরনের স্টাডিকে আমরা কি বলবো? অবজারভেশনাল স্টাডি। এখানে কোনো ইন্টারভেনশন হবে না। আর ইন্টারভেনশনাল স্টাডির ক্ষেত্রে কি হবে? সে কোনো কিছু করবে, যেমন ক্লিনিক্যাল ট্রায়াল, সে নতুন একটা ড্রাগ ইন্ট্রোডিউস করলো, হ্যাঁ, যেমন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হতে পারে, নন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালও হতে পারে। আচ্ছা, অবজারভেশনাল এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে আমাদের পার্থক্যটা কি? এখানে কোনো ইন্টারভেনশন হবে না, এখানে ইন্টারভেনশন হবে। এখানে ইথিক্যাল কনস্ট্রেন্ট কম, এখানে ইথিক্যাল কনস্ট্রেন্ট বেশি। যেমন আমি একটা ড্রাগ ইন্ট্রোডিউস করার আগে আমার সেই ড্রাগের ফ্যাটাল ডোজ, সেটা কতটুকু পেশেন্টকে ইন্ট্রোডিউস করাটা কতটুকু ইথিক্যাল, এটা বোর্ড ফেস করে আমাকে এটা ইথিক্যাল কনস্ট্রেন্ট নিয়ে তারপরে এটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। অবজারভেশনাল ক্ষেত্রে বায়াসের সম্ভাবনা বেশি, কারণ সে কি করবে, যে অবজারভারের উপর ডিপেন্ড করবে, মানে অবজারভারের অবজারভার টু অবজারভার এটা ভ্যারি করতে পারে। কিন্তু এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে আপনি একটা নিউ ড্রাগ সবাইকে দিয়েছেন, এটা এটার ক্ষেত্রে বায়াস হওয়ার চান্সটা কম।
হ্যাঁ, এটা তো একটা রেজাল্টের উপর ডিপেন্ড করে, সো এটার চান্সটা কম। আচ্ছা, তারপর হচ্ছে এটা এভিডেন্সটা উইক থাকে, এটা এভিডেন্স স্ট্রং থাকে, এটা লাগবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অবজারভেশনাল এন্ড এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে ডিফারেন্স। ওকে, নাও আমরা আসি হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। কেস কন্ট্রোল স্টাডিটা কি? আচ্ছা, কেস কন্ট্রোল স্টাডি দেখার জন্য আমাদের প্রথমে একটা সিনারিও নিতে হবে, ওবিসিটি এন্ড এমআই। আচ্ছা, ওবিসিটি এন্ড এমআই হচ্ছে আমার সিনারিও। তার মানে কি, আমরা বুঝতে পারছি এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ওবিসিটি আর একটা হচ্ছে এমআই। তাহলে ওবিসিটি আর এমআই কে যদি আমরা সাজাতে চাই, তাহলে আমাদের ওবিসিটি কে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরতে পারি বা এক্সপোজার ফ্যাক্টর ধরতে পারি, এবং এমআই কে আমরা ধরবো হচ্ছে আউটকাম ভেরিয়েবল। তাহলে ওবিসিটি এবং এমআই, ওবিসিটি হচ্ছে আমাদের এক্সপোজার ভেরিয়েবল আর এমআই হচ্ছে আমাদের আউটকাম ভেরিয়েবল। কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে আমরা দুইটা গ্রুপ নিব, একটা হচ্ছে কেস গ্রুপ আর এটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। কেস আর কন্ট্রোল, এখন কেস কারা আর কন্ট্রোল কারা? কেস কারা আর কন্ট্রোল কারা? কেস হচ্ছে আমাদের একটা কথা মনে রাখতে হবে, এখানে আমাদের যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট উইদাউট আউটকাম, আর হচ্ছে সাবজেক্ট উইথ আউটকাম। এটা হচ্ছে উইথ আউটকাম, এটা হচ্ছে উইদাউট আউটকাম। যে হচ্ছে উইথ আউটকাম সেই হচ্ছে আমার কেস, মানে যাদের ওবিসিটি আছে এবং এমআই হয়েছে, যেসব পেশেন্টের ওবিসিটি এক্সপোজার আছে এবং তাদের এমআই হচ্ছে, তার মানে তাদের আউটকাম হচ্ছে এমআই, তারা হচ্ছে আমার কেস গ্রুপ। আর কন্ট্রোল হচ্ছে আমার ওবিসিটি এক্সপোজার ফ্যাক্টর আছে, তারা ওবেস বাট নট এফেক্টেড বাই এমআই, নট এফেক্টেড বাই এমআই, তাহলে তারা হচ্ছে আমার কন্ট্রোল গ্রুপ। তাহলে এই দুইটা গ্রুপে আমি প্রথমে পেশেন্ট গুলাকে নিব। তাহলে কি কি নিব? একটা হচ্ছে কেস গ্রুপ নিব, একটা কন্ট্রোল গ্রুপ নিব। কেস কারা? যারা হচ্ছে সাবজেক্ট উইথ আউটকাম। কন্ট্রোল কারা? সাবজেক্ট উইদাউট আউটকাম, এটা হচ্ছে কন্ট্রোল। এই দুইটা ভাগে আমি হচ্ছে কি গ্রুপটা ভাগে ভাগ করে আমি হচ্ছে ডেটা কালেক্ট করব। তাহলে বোঝা গেল কেস কন্ট্রোলটা কি। কেস মানে হচ্ছে যাদের আউটকাম আছে, আর কন্ট্রোল মানে হচ্ছে যাদের আউটকাম নাই। তাহলে এটা কি, আমার কেস এক্সপোজার থেকে আউটকামের দিকে যাবে, এক্সপোজার থেকে আউটকামের দিকে যাবে। এটা হচ্ছে আমার কেস কন্ট্রোল স্টাডি। তাহলে কেস কন্ট্রোল স্টাডির অ্যাডভান্টেজ গুলা কি কি? এটা হচ্ছে রেয়ার ডিজিজের ক্ষেত্রে খুবই ভালো, রেয়ার ডিজিজের ক্ষেত্রে খুবই ভালো। আর এটা হচ্ছে লিটল অ্যাট্রিশন। লিটল অ্যাট্রিশন মানে কি? লস অফ, মানে এটা তো ফলো আপ করা করা লাগবে না। আমি একটা দুইটা গ্রুপ নিলাম, যেহেতু ফলো আপ লাগবে না, তাহলে লস অফ ফলো আপের সময় কিছু পেশেন্ট যেমন ঝরে যায়, ওইটার সম্ভাবনা কম, লিটল অ্যাট্রিশন। আর এটা কি গুড ফর ডিজিজ অফ লং ল্যাটেন্ট পিরিয়ড, লং ল্যাটেন্ট পিরিয়ডের যেসব ডিজিজ গুলো আছে তাদের জন্য ভালো, এন্ড ইজি টু পারফর্ম। ঠিক আছে, ইজি টু পারফর্ম, এটা হচ্ছে আমার কেস কন্ট্রোল গ্রুপের অ্যাডভান্টেজ। তাহলে কেস, তারা কেস কারা? যাদের কিনা ওবিস পেশেন্ট কিন্তু তাদের হচ্ছে এমআই আছে। আর কন্ট্রোল কারা? যারা ওবেস বাট নো এমআই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কম্পেয়ার করব হচ্ছে পাস্ট ওবেসিটি স্ট্যাটাস ইন টু গ্রুপস। ওবেস পেশেন্টদের দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে এমআই আছে আর একটা হচ্ছে এমআই নাই, তাদেরকে আমি কম্পেয়ার করব। তাহলে এটাই হচ্ছে আমার কেস কন্ট্রোল স্টাডি। নেক্সট হচ্ছে আমার আচ্ছা, ফিচার গুলা কি কি? কেস কন্ট্রোলের ক্ষেত্রে এটা একটা অবজারভেশনাল স্টাডি, এখানে যেহেতু আমি কোনো ইন্টারভেনশন করি নাই, এটা একটা অবজারভেশনাল স্টাডি। এটা হচ্ছে রেট্রোস্পেকটিভ। রেট্রোস্পেকটিভ কেন বলতেছি? কারণ পেশেন্টের এমআই আছে, এই পেশেন্ট গুলার পজিটিভ ফ্যাক্টর বা এক্সপোজার ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি। তাইলে এমআই আছে যেসব পেশেন্টের, তাদের এক্সপোজার ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি। তাদেরকে এই জন্য আমরা যেহেতু পাস্টের দিকে যাচ্ছি, এই জন্য এটাকে রেট্রোস্পেকটিভ বলছি। এটা একটা অ্যানালাইটিক এবং লঙ্গিচুডিনাল। এটাকে আমরা হচ্ছে এই ফিচার গুলো, কেস কন্ট্রোল স্টাডির ফিচার গুলো হচ্ছে এই চারটা: অবজারভেশনাল, রেট্রোস্পেকটিভ, অ্যানালাইটিক, লঙ্গিচুড। এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, কারণ এখান থেকে স্টেম আসলে যেন একটাও ভুল না হয়।
নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রেয়ার এক্সপোজারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ব্যাড। রেয়ার ডিজিজের জন্য গুড, বাট রেয়ার এক্সপোজারের জন্য ব্যাড। কজালিটি ফ্যাক্টর প্রুফ করাটাও কঠিন, মানে উইক টু প্রুফ কজালিটি। আর মোর প্রন টু বায়াস, এটা বায়াসের সম্ভাবনা বেশি। আর এটা খুব ভালো মতো মনে রাখতে হবে যে এটা দিয়ে আমাদের ইনসিডেন্স বা প্রিভিলেন্স কোনোটাই মেজার করা যায় না। কেস কন্ট্রোল দিয়ে আমাদের ইনসিডেন্স অথবা প্রিভেলেন্স দুইটার একটাও মেজার করা যায় না। এটা একদম মনে রাখতে হবে। কিছু কি পয়েন্ট আছে, একদম কি টাচি পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমাদের একদম মনে রাখতেই হবে, যেমন এটা একটা। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আমাদের কোহোর্ট স্টাডি। কোহোর্ট স্টাডিটা কি? কোহোর্ট স্টাডির মধ্যে হচ্ছে কি আমাদের এখানেও আমরা দুইটা গ্রুপ নিব। ওবেসিটি এন্ড এমআই হচ্ছে দুইটা ফ্যাক্টর। এর মধ্যে আমরা দুইটা গ্রুপ নিব, একটা হচ্ছে এক্সপোজড গ্রুপ, একটা দিব হচ্ছে এক্সপোজড গ্রুপ। এখানে কিন্তু কেস কন্ট্রোল না, এখানে হচ্ছে এক্সপোজড গ্রুপ আর নন এক্সপোজড গ্রুপ। নন এক্সপোজড মানে কি? এখানে এক্সপোজ গ্রুপ যাদের ওবিসিটি আছে। এর আগের বার আমরা নিয়েছিলাম যে এক্সপোজার কেসের মধ্যে ওবিসিটি ছিল, কিন্তু এমআই কন্ট্রোলের মধ্যে ওবিসিটি ছিল কিন্তু তাদের এমআই হয় নাই, তাদের নিয়েছিলাম আমরা কন্ট্রোল গ্রুপে। আর কেসে নিয়েছিলাম আমরা হচ্ছে যাদের ওবিসিটি ছিল এবং এমআই হয়েছে সেই গ্রুপটাকে। আর কোহর্টের ক্ষেত্রে আমরা নিব যে এক্সপোজ গ্রুপ, মানে যাদের ওবিসিটি আছে তারা হচ্ছে এক্সপোজ গ্রুপ। আর যাদের ওবিসিটি নাই কিন্তু এমআই হয়েছে তারা হচ্ছে নন এক্সপোজ গ্রুপ। তাহলে আমি একটা হসপিটালে বা একটা লোকেশনে গেলাম, যেমন শাহবাগে গেলাম, 200টা মানুষ নিলাম, 200টা মানুষ নিয়ে তাদেরকে আমি ভাগ করলাম যে কাদের অবিসিটি, কাদের এমআই আছে আর কাদের এমআই নাই। তাদের মধ্যে ভাগ করলাম যে কারা এক্সপোজ, কাদের ওবিসিটি ছিল আর কাদের ওবিসিটি ছিল না। যাদের ওবিসিটি ছিল তাদেরকে আমি একটা ভাগে ভাগ করলাম, একটা গ্রুপে নিলাম, আর যাদের ওবিসিটি ছিল না তাদেরকে আমি একটা গ্রুপে নিলাম। তাহলে এক্সপোজ আর নন এক্সপোজ দুইটা গ্রুপে যখন আমি ভাগ করলাম তখন সেটাকে আমি বলছি, সেই স্টাডিটাকে আমি বলছি হচ্ছে কি কোহোর্ট স্টাডি। তাহলে একটা হচ্ছে এক্সপোজ গ্রুপ এবং নন এক্সপোজ গ্রুপ, দুইটা গ্রুপে ভাগ হবে। এদেরকে আমি কি করব, অবজার্ভ করব। এটা সাধারণত কি প্রসপেক্টিভ স্টাডি হয়, সাধারণত প্রসপেক্টিভ হয়, এরা রেট্রোস্পেক্টিভও হতে পারে। এরা লঙ্গিটিউডিনাল এবং অ্যানালাইটিক, এদের এই ধরনের ফিচার গুলো থাকে। অ্যাডভান্টেজ হচ্ছে গুড ফর রেয়ার এক্সপোজার। কেস কন্ট্রোলের মধ্যে ছিল হচ্ছে গুড ফর রেয়ার ডিজিজ, ব্যাড ফর রেয়ার এক্সপোজার। আর কোহর্টের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে গুড ফর রেয়ার এক্সপোজার। আর এরা লেস প্রন টু বায়াস, ওরা ছিল মোর প্রন টু বায়াস, এরা লেস প্রন টু বায়াস। কেস কোহর্ট দিয়ে শুধুমাত্র ইনসিডেন্স মেজার করা যায়, কোহর্ট দিয়ে শুধুমাত্র ইনসিডেন্স মেজার করা যায়, আর কেস কন্ট্রোল দিয়ে ইনসিডেন্স বা প্রিভেলেন্স কোনোটাই মেজার করা যায় না। এদের স্ট্রং প্রুফ অফ কজালিটি থাকে। তাহলে এই পয়েন্ট গুলো একদম ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে। কোহর্টের ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? কোহর্টের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা কস্টলি এবং টাইম কনজিউমিং। এটা নট গুড ফর রেয়ার ডিজিজ, নট গুড ফর রেয়ার ডিজিজ। ঠিক আছে, তারপরে ক্রস সেকশনাল স্টাডি আমরা অলরেডি বলে ফেলছি যে সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে যদি আমরা পেশেন্টের পজিটিভ ফ্যাক্টর এবং এক্সপোজার ফ্যাক্টর দুইটাই দেখবো আমরা, কিন্তু একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে, এটাকে আমরা বলছি হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডি ফিচার গুলো কি কি? এটা একটা অবজারভেশনাল স্টাডি, ডেসক্রিপটিভ এবং অ্যানালাইটিক। এটা লঙ্গিটিউডিনাল স্টাডি না, প্রসপেক্টিভও না, রেট্রোস্পেক্টিভও না, এটা একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে করা হয়। সামনেও যাই না, পিছনেও ফলো আপ করি না আমরা, এটা কোনো লং মাল্টিপল ফলো আপও লাগে না, একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে দেখা হয়, এই জন্য এটাকে আমরা বুঝেছি ক্রস সেকশনাল। এটা অবজারভেশনাল হতে পারে, ডেসক্রিপটিভ হতে পারে। অ্যাডভান্টেজ হচ্ছে কুইক অ্যান্ড ইজি টু পারফর্ম এন্ড ক্যান মেজার দ্য প্রিভ্যালেন্স। তাহলে এটা কি? প্রিভ্যালেন্স কে পারে? ক্রস সেকশনাল স্টাডি হচ্ছে প্রিভ্যালেন্স মেজার করতে পারে। ইনসিডেন্স কে মেজার করতে পারে? ইনসিডেন্স মেজার করতে পারে হচ্ছে কোহর্ট। আর ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স কোনোটাই মেজার করতে পারে না হচ্ছে কেস কন্ট্রোল। কেস কন্ট্রোল কোনোটাই মেজার করতে পারে না, নো, কোনোটাই মেজার করতে পারে না। ক্রস সেকশনাল স্টাডি প্রিভ্যালেন্স মেজার করতে পারে, কোহর্ট ইনসিডেন্স মেজার করতে পারে। এই কি মানে পয়েন্ট গুলো আপনাদেরকে একদম মনে রাখতেই হবে। ক্রস সেকশনাল ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা রেয়ার ডিজিজের ক্ষেত্রে নট গুড, ফ্যাটাল ডিজিজের ক্ষেত্রে নট গুড। আচ্ছা, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের মধ্যে কি আছে? র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের মধ্যে কি থাকবে? আমাদের একটা
আমরা হচ্ছে দুইটা গ্রুপ, এখানেও আমরা একটা কেস নিব, একটা কন্ট্রোল নিব। কেস গ্রুপটার মধ্যে যারা কেস গ্রুপ তাদেরকে আমরা কি করব, নিউ ড্রাগ, আমরা একটা নিউ ড্রাগ বা নিউ ইন্টারভেনশন করব। আর কন্ট্রোল গ্রুপ যারা, তারা হচ্ছে ট্রেডিশনাল যে ট্রিটমেন্ট সেটাই পাবে। তাহলে র্যান্ডম, এই যে আমরা এটা কেস বা কন্ট্রোল সিলেক্ট করব, এই সিলেকশনটা হবে হচ্ছে র্যান্ডমাইজ। তাহলে এই সিলেকশনটা কেমন হবে, এই সিলেকশনটা হবে হচ্ছে র্যান্ডমাইজ। আচ্ছা, ফিচার কি কি, এরা হচ্ছে হিউম্যান ভলান্টিয়ার যারা, তাদেরকে আমরা নিতে পারি। এটা একটা ইন্টারভেনশনাল, যেহেতু আমি এখানে ড্রাগ দিচ্ছি, একটা ইন্টারভেনশন করছি, এই জন্য এটা একটা ইন্টারভেনশনাল। এটা প্রসপেক্টিভ, সাধারণত এটা সামনের দিকে আমরা মাল্টিপল ফলো আপ করি, এই জন্য লঙ্গিটিউডিনাল এবং অ্যানালাইটিক। আর এই যে এগুলা সবগুলাই হচ্ছে এদের বৈশিষ্ট্য, এদের ফিচার। তবে যদি সিঙ্গেল বেস্ট আসে যে মোস্ট এসেনশিয়াল ফিচার অফ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, তাহলে কি করতে হবে, তাহলে কি কোনটা বলবো আমরা, র্যান্ডমাইজেশন। Randomization is the essential feature of RCT. তাহলে এটা যদি সিঙ্গেল বেস্ট আসে তাহলে আমাদের র্যান্ডমাইজেশন। আর হচ্ছে ব্লাইন্ডিং, ব্লাইন্ডিংটা কি, ব্লাইন্ডিং হচ্ছে আমরা যে পেশেন্টকে নিউ ড্রাগ যে আমরা পেশেন্টকে দিচ্ছি, এই যে কেস, একটা কেস গ্রুপ নিলাম, একটা কন্ট্রোল গ্রুপ নিলাম। কেস কন্ট্রোল গ্রুপটাকে হচ্ছে কি আমরা ট্রেডিশনাল ড্রাগ দিচ্ছি, আর কেস গ্রুপটাকে আমরা নিউ ড্রাগ দিচ্ছি। এখন কোনটা কেস কোনটা কন্ট্রোল, এটা যদি আমরা মানে আমাদের অজানা থাকে যে কাকে আমরা কোন ড্রাগ দিচ্ছি, তাহলে সেই পদ্ধতিটাকে বলে হচ্ছে ব্লাইন্ডিং। ব্লাইন্ডিং যে RCT তে থাকতেই হবে এমন না, তবে থাকলে ভালো। RCT তে ব্লাইন্ডিং থাকতেই হবে এমন না। তাহলে আর ব্লাইন্ডিং মানেটা কি, ব্লাইন্ডিং মানে হচ্ছে আমরা কাকে কোন কেস বা কন্ট্রোল, এদের মধ্যে আমরা কাকে কোনটা দিব, ট্রেডিশনাল ড্রাগ দিব নাকি নিউ ড্রাগ দিব, কাকে কোন ইন্টারভেনশনটা করব, এটা যদি আননোন থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ব্লাইন্ডিং। এখন আননোনটা কার কাছে আননোন, এটাকে আননোননেসটাকে এখানে কি বলেছি, ইগনোরেন্স বা আননোন, আনএবল টু নো দ্যাট অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট স্টেটাস অফ দ্য পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্টকে যেই আমি ড্রাগটা দিচ্ছি, কাদেরকে কোনটা দিচ্ছি, এটা যদি কেউ না, এটা যদি পার্টিসিপেন্টের কাছে অজানা থাকে তাহলে সেটাকে বলছি ব্লাইন্ডিং। তাহলে এটা 3 রকমের হতে পারে, ডাবল ব্লাইন্ডিং, সিঙ্গেল ব্লাইন্ডিং, ডাবল ব্লাইন্ডিং এবং ট্রিপল ব্লাইন্ডিং। যদি শুধুমাত্র পার্টিসিপেন্টদের কাছে অজানা থাকে, যে পার্টিসিপেন্টরা জানে না যে তারা কে ট্রেডিশনাল পাচ্ছে আর কি নিউ ড্রাগ পাচ্ছে, তাহলে সেটাকে বলে সিঙ্গেল ব্লাইন্ডিং। যদি পার্টিসিপেন্টও জানে না এবং যে অ্যাসেসর, যে অ্যাসেস করবে, সেও জানে না, তাহলে সেটা হচ্ছে ডাবল ব্লাইন্ডিং। আর রিসার্চার নিজেও যদি না জানে, মানে একদম র্যান্ডম ভাবে দেওয়া হয়েছে, রিসার্চারও জানে না কাকে কোনটা দেওয়া হয়েছে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ট্রিপল ব্লাইন্ডিং। তাহলে এটা গেল আমাদের মোটামুটি ডিফারেন্ট টাইপ অফ রিসার্চ। তাহলে র্যান্ডমাইজেশনের মধ্যে কি কি আছে, কনফাউন্ডিং বায়াস থাকতে পারে, সিলেকশন বায়াস থাকতে পারে এবং ট্রিটমেন্ট অ্যালোকেশন বায়াস থাকতে পারে। আর ব্লাইন্ডিং কি করে, র্যান্ডমাইজ বায়াস, বায়াসকে প্রোটেক্ট করে। আচ্ছা, তাহলে RCTটা কি, সবসময় প্রসপেক্টিভ, লঙ্গিটিউডিনাল এবং অ্যানালাইটিক হয়। এখন আসি আমাদের ডাটা লোকেশনের কথা। আমরা যে ডাটাগুলো কালেক্ট করব, সেটা একটা স্যাম্পলের মধ্যে যে আমরা ডাটা কালেক্ট করব, সেটা আমাদের কি থাকবে, সেটা একটা লোকেশন থাকবে। ডাটাগুলোকে একটা আমরা একটা অর্ডারে সাজাবো এবং সাজানোর পরে সেই ডাটাটা যেই লোকেশনটাকে, যেই লোকেশন অনুযায়ী ডাটাকে আমরা স্টেবল করতে পারবো, সেটাকে আমরা বলছি ডাটা লোকেশন। ডাটা লোকেশনের উপর ভিত্তি করে আমরা মেজারমেন্ট গুলাকে কয়টা ভাগে ভাগ করে থাকি, আমরা লোকেশন গুলোকে এই কয়টা ভাগে ভাগ করে থাকি। কি কি, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মোড, মিডিয়ান, এগুলো আপনারা জানেন, আমি আবার বলবো, পার্সেন্টাইল, ডেসাইল এবং কোয়ার্টাইল। আচ্ছা, মিন কি, মিনের বাংলা কি, মিনের বাংলা হচ্ছে গড়। মনে করেন আমি একটা ডাটা নিলাম একটা পেশেন্টের, আমি সাপোজ তাদের বিপি নিলাম, কারো আসছে 20, 20 না সরি 20 তো বিপি হবে না, ধরলাম হচ্ছে সিস্টোলিক বিপি কারো আসছে হচ্ছে 90, কারো আসছে সিস্টোলিক বিপি 100, 105, 110, এরকম হচ্ছে কারো। এখন এদের এদের সবগুলাকে আমি যোগ করব, যোগ করে 1 2 3 4, চারটা ডেটা এই জন্য 4 দিয়ে ভাগ করব, যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমার মিন মানে গড়। আচ্ছা, মিডিয়ান, মিডিয়ান মানে এখানে যেহেতু চারটা আছে, চারটা ডেটা আছে, আমি যদি 5টা নিতাম, সাপোজ 115 নিতাম, তাহলে 5টা ডাটা যদি হয়, তাহলে এই 5টা ডাটার মধ্যে যেটা হচ্ছে মাঝখানে যে ডাটাটা, সেটাকে আমরা বলছি হচ্ছে মিডিয়ান। আর মোড, মোড হচ্ছে যেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট ডাটা, যেমন
একজনের 90 আসলো, একজনের 100, দুইজনের 100 আসলো, আর একজনের আসছে 110। তাহলে যদি ফ্রিকোয়েন্ট বারবার আসে যে ডাটাটা, সেটা হচ্ছে মোড। তাহলে মিন মানে হচ্ছে গড় ডাটা, মানে যতগুলো ডাটা আমরা নিব তাদের একসাথে সামারি করে সেই ডাটা নাম্বার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যেটা পাবো সেটা গড়। মিডিয়ান হচ্ছে একদম মিড পয়েন্টে, যদি 5টা যদি আনইভেন অড নাম্বার থাকে তাহলে যে মিডল যে নাম্বারটা সেটা হচ্ছে আমার মিডিয়ান। আর যদি ইভেন নাম্বার থাকে তাহলে মাঝখানে দুইটা হবে হচ্ছে আমার, যেমন 6টা যদি থাকে, 1 2 3 4 5 6টা যদি থাকে তাহলে মাঝখানে এই দুইটা হবে হচ্ছে আমার মিডিয়ান। আর মোড হচ্ছে ফ্রিকোয়েন্টলি অ্যাচিভেবল যে ডাটাগুলো, সেটাকে আমরা বলছি হচ্ছে মোড। আচ্ছা, তারপরে কি আসি, তারপরে আসি হচ্ছে পার্সেন্টাইল। পার্সেন্টাইলের ক্ষেত্রে কি হয়, আমরা দেখি যে ইদানিং কিছু কিছু ইন্টারন্যাশনাল এক্সাম গুলোতে আমাদের এক্সাম রেজাল্ট হ্যাঁ পার্সেন্টাইলে দেওয়া হয়। যেমন কি, অথবা বাচ্চাদের গ্রোথ চার্ট, যেমন হচ্ছে পুরা ডেটা সেটটাকে যদি আমি 100 মানে 100টা ভাগে 100 ভাগে ভাগ করি, যেমন P1 2 3 4 এভাবে করে যদি 100 ভাগে ভাগ করি, এই ইকুয়ালি ডিভাইড করি, তাহলে এই যে আমার P1, এই P1 এর নিচে এখানে তো 0, আর এখানে হচ্ছে আমার 100, P100। তাহলে এই 0 থেকে 1 পর্যন্ত যেটা, এবং এই যে এখান এখান 0 থেকে 1, তারপর 1 থেকে 2, 2 থেকে 3, এই সবগুলো তো একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে। তাহলে এই 100 কে আমি এক এক করে যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশনে ভাগ করি তাহলে এটা নিচে থাকে হচ্ছে 1%, এটা P99 এর উপরে থাকে হচ্ছে 1%। তার মানে এই P1 থেকে P99 পর্যন্ত এই যে যে গ্যাপটা, এটা নিচে 1%, উপরে 1%, এই 1 1 2% যদি আমরা বাদ দিই তাহলে আমার এই ডাটা সেটের যে পার্সেন্টেজ সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 98% ডাটা। তাহলে P1 থেকে P99 পর্যন্ত আমাদের 98% ডাটা থাকে, তার নিচে 1%, উপরে 1%। এটাই হচ্ছে আমার পার্সেন্টাইল। তার মানে P1 থেকে P পর্যন্ত 1%, P1 থেকে P2 পর্যন্ত 1%, P2 থেকে P3 পর্যন্ত 1%। তাহলে 50% হতে হলে কি হতে হবে আমার এখানে, P50। P50, তাহলে P50 হচ্ছে আমার 50%। P50টা হচ্ছে আমার 50%। তাহলে আমি যদি পি সাপোজ আমি যদি পরীক্ষায় পি P90 পাই, P90 পাই, তাহলে বুঝতে হবে যে আমার আমার নিচে 90% মানুষ আমার নিচে আছে এবং 10% মানুষ আমার উপরে আছে, তাহলে বোঝা যাবে যে আমার রেজাল্ট একটা ভালো রেজাল্ট। আর আমি যদি P10 পাই, P10 যদি হয় তাহলে আমার বুঝতে হবে যে 10% পপুলেশন হচ্ছে আমার থেকে কম নাম্বার পাইছে, আর 90% পপুলেশনে আমার থেকে বেশি নাম্বার পাইছে, তাহলে বুঝতে হবে যে আমার রেজাল্টটা খারাপ। তাহলে এটা হচ্ছে আমাদের পার্সেন্টাইলের হিসাব। এছাড়া আর কি আছে, ডেসাইল এন্ড কোয়ার্টাইল। ডেসাইলটা কি, এখানে আমরা 1 1 1% করে ভাগ করেছিলাম, এই জন্য এটাকে আমরা পার্সেন্টাইল বলেছি। ডেসাইলের ক্ষেত্রে আমরা 10 10 10 করে ভাগ করব, তার মানে এখান থেকে এ পর্যন্ত থাকবে হচ্ছে 10%, এখান থেকে এ পর্যন্ত 10, তাহলে 9 এর উপরে থাকবে 10, এখানে থাকবে হচ্ছে 10, এটা হচ্ছে D10। তাহলে 100কে, এই যে 100টা ডাটাকে আমরা, আমাদেরকে কি করতে হবে, পার্সেন্টাইল বলেন, ডেসাইল বলেন, কোয়ার্টাইল বলেন, সবগুলোকে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে ডাটাকে সাজানোর পরে আমরা এই 10 10 10 করে যদি আমি ভাগ করি তাহলে আমার মিড পোর্শনে হবে হচ্ছে D5, এটা হচ্ছে আমার 50%। D5টা হচ্ছে আমার 50%। তাহলে এর নিচে D1 এর নিচে থাকবে 10%, D2 এর নিচে থাকবে 10%, তাহলে D1 থেকে D9 পর্যন্ত এখানে আমার কত পার্সেন্ট থাকবে, 10 10 কাটা গেলে মাইনাস হলে থাকে হচ্ছে 80%। তাহলে হচ্ছে এটা ইন্টার ডেসাইল রেশিও, এটাকে আমরা বলছি, এই পোর্শনটাকে আমরা বলছি হচ্ছে ইন্টার ডেসাইল রেশিও। তার উপরে 10%, নিচে 10%, 10% যদি আমরা বাদ দিই তাহলে D1 থেকে D9 পর্যন্ত আমার, D1 থেকে D9 পর্যন্ত 80% ডেটা, এটাকে আমরা বলছি ইন্টার ডেসাইল রেশিও। আমাদের ডেটাগুলোকে কি অর্ডার সাজাতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে, নিচ থেকে উপর পর্যন্ত একটা অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজাবো, তাহলে আমরা এভাবে করে ক্যালকুলেশন করতে পারবো। নেক্সট হচ্ছে কোয়ার্টাইল। কোয়ার্টাইলটা সেম, কোয়ার্টাইলটাকে আমরা কি করেছি, কোয়ার্টাইলটা হচ্ছে 25 25 25 25 এভাবে আমরা সাজিয়েছি। এখানে হচ্ছে Q4, তাহলে Q1 এর নিচে হচ্ছে 25%, Q3 এর উপরে হচ্ছে 25%, তাহলে Q1 থেকে Q3
এই পর্যন্ত আমার কত 25 আর 25 50% ডাটা, এটাকে বলে ইন্টার কোয়ার্টাইল রেশিও। ঠিক আছে, ইন্টার কোয়ার্টাইল রেশিও, ইন্টার এগুলা কি, এগুলা সব ডাটা লোকেশন, ডেটা লোকেশন, এগুলো আমরা পড়ছি ডেটা লোকেশন। এবার আসি হচ্ছে মেজারমেন্ট অফ ডিসপারশন অর স্প্রেড। স্প্রেড মানে কি, পার্থক্য বা কতটুকু ডিস্টেন্স, সেটা হচ্ছে ডাটা স্প্রেড। তা একটা একটা ডাটা থেকে আরেকটা ডাটা কতটুকু ডিসপারশন বা এক্সটেনশন আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে মেজার অফ ডিসপারশন আর মেজার অফ স্প্রেড। তাহলে মেজার অফ ডিসপারশন আর মেজার অফ স্প্রেড কি কি আছে, এই যে এগুলোর নামগুলা একদম মুখস্থ টোটস্থ করে ফেলতে হবে। কি কি আছে, রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, ইন্টার কোয়ার্টাইল রেশিও, ইন্টার ডেসিমাল রেশিও, কোএফিশিয়েন্ট ভেরিয়েশন। তাহলে এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, এগুলা কি মেজারমেন্ট অফ ডিসপারশন। আচ্ছা, তারপর আসি হচ্ছে প্রবাবিলিটি, আমরা একদম লাস্টে চলে আসছি, আর অল্প সময় বাকি আছে। প্রবাবিলিটিটা কি, প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু, প্রবাবিলিটি এন্ড পি ভ্যালু। প্রবাবিলিটি মানেটা কি, প্রবাবিলিটির বাংলা হচ্ছে সম্ভাব্যতা। কোন একটা ঘটনা ঘটার যে সম্ভাব্যতা, তাকে আমরা বলি প্রবাবিলিটি। মানে একটা প্রেগনেন্ট মহিলার ছেলে হবে না মেয়ে হবে, সেটা হওয়ার সম্ভব, সেটা মানে ছেলে হওয়ার সম্ভাব্যতা কত আর মেয়ে হওয়ার সম্ভাব্যতা কত, এটার কি কোনো আছে? আমরা জানি যে 50% চান্স ছেলে হতে পারে, 50% মেয়েও হতে পারে। তাহলে মেল বেবি হতে পারে 50% চান্স আছে, ফিমেল বেবি হওয়ার চান্স 50%। তাহলে এটাকে আমি বলি সম্ভাব্যতা বা প্রবাবিলিটি। তাহলে যদি কোনো জিনিসের কোনো সম্ভাবনাই না থাকে, যেমন কি বলবো, মানে আকাশে চাঁদ, চাঁদ উঠেছে বা সূর্য উঠেছে, সূর্যটা কি হয়, সূর্য, আমরা জানি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। এখন সূর্য কি কখনো পশ্চিম দিকে ওঠা সম্ভব? সূর্য কখনো পশ্চিম দিকে ওঠা সম্ভব? কখনো সম্ভব না। তাহলে সেই যে সম্ভাব্যতা জিরো, যার সম্ভাবনা নাই, কখনোই এটা হওয়া সম্ভব না, তার সম্ভাব্যতা বা প্রবাবিলিটি বা পি ভ্যালু, ওই ঘটনা ঘটার সম্ভাব্যতাটাকে বলা হচ্ছে যে পি ভ্যালু, যেটাকে আমি নিউমেরিক্যালি প্রকাশ করতে পারি। দুইটা নিউমেরিক্যাল প্রকাশ হচ্ছে দুইটা, জিরো, আইদার জিরো অর ওয়ান। যদি জিরো মানে দুইটা আমার আনফ্র্যাকশনেটেড মানে রাউন্ড ফিগার হচ্ছে দুইটা, জিরো আর ওয়ান। যেটা ঘটার সম্ভাবনা জিরো, মানে সূর্য কখনোই পূর্ব দিকে অস্ত যাবে না বা পশ্চিম দিকে উঠবে না, তাহলে সেটার সম্ভাবনা জিরো, তাহলে সেটার পি ভ্যালু হচ্ছে জিরো। আর যেটা ঘটার সম্ভাবনা 100%, মানে ঘটবে, মানে মানুষ জন্মালে মরবেই, সেটা সম্ভাব্যতা কত 100%, তাহলে 100% যেটা সম্ভাবনা সেটা পি ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এই দুইটার মাঝখানে যেগুলো থাকবে সেগুলারই হচ্ছে যেমন 50%, 50% মানে কত 0.5। তাহলে পি ভ্যালু, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, এটা হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5। তাহলে যদি পি ভ্যালু যদি 0.5 হয়, তাহলে সেটা হবে বাচ্চার পার্সেন্টেজটা হবে হচ্ছে আইদার 50%, আইদার ছেলে আর মেয়ে। যদি হওয়ার সম্ভাবনা থাকে 100%, তাহলে হচ্ছে পি ভ্যালু ওয়ান। আর যদি কোনো সম্ভাবনাই না থাকে তাহলে কত, পি ভ্যালু জিরো। আচ্ছা, এটা আপনারা দেখবেন। তারপরে কি, আচ্ছা পি ভ্যালু, এখন আমরা যদি এই পি ভ্যালু, আমরা যদি ভ্যালুটাকে ডাটা সেটকে একটা গ্রাফের মাধ্যমে বা একটা কার্ভের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে এটা একটা এরকম একটা বেল শেপ একটা কার্ভের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, একটা কার্ভের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে একটা কার্ভের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটাকে বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে আমি সিস্টোলিক ব্লাড প্রেশার, 100 জন ডাক্তারের সিস্টোলিক ব্লাড প্রেশার নিলাম, নেওয়ার পর দেখলাম যে 100 সিস্টোলিক ব্লাড প্রেশার কত হয়, সাধারণত সিস্টোলিক ব্লাড প্রেশার আইদার 100, 110, 120, 130, 140 এরকম, বা 150 পর্যন্ত সিস্টোলিক ব্লাড প্রেশার পেলাম আমরা 100 জনের। তাহলে 100 জনের মধ্যে কয় জনের হচ্ছে গিয়ে 100 পেলাম, মনে করে 100 জনের মধ্যে 10 জনের পেলাম 100, তারপর 20 জনের পেলাম হচ্ছে 110, 30 জনের পেলাম হচ্ছে 120, 130 পেলাম হচ্ছে 40 জনের। তাহলে কত হলো, 40, 50, 60, 70, 80, 90, 100, মোটামুটি 100 হয়ে গেছে না? তাহলে আমরা এখানে এখানে 5 করি, এখানে 5, এখানে 5, আর এখানে 10, এখানে 10। আচ্ছা, এরকম যদি করি তাহলে দেখা গেল যে আমার 130 জনের
130 ব্লাড প্রেশার হচ্ছে 40 জনের, আর 150 5 জনের, 105 জনের। তাহলে 105 জনের এখানে 5, 50 5 জনের এখানেও 5, আর এখানে ধরি 130, 130 হচ্ছে আমার 40 জনের। তাহলে আমার কার্ভটা এরকম বেল শেপ আসবে। এটা হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। নর্মালি একটা কার্ভ এরকম নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভে মিন, মিডিয়ান এবং মোড একই জায়গায় হয়, মিড লাইনে। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের, তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের ফিচারটা কেমন হবে? এটা একটা বেল শেপ কার্ভ এবং কি থাকবে? বেল শেপ এবং বায়োলেটারালি সিমেট্রিক্যাল থাকবে। বেল শেপ কার্ভটা বায়োলেটারাল সিমেট্রিক্যাল থাকবে, যার মিন মিডিয়ান এবং মোড কোইনসাইড করবে, একই পয়েন্টে থাকবে মিড পয়েন্ট, এবং এর 50% ভ্যালু থাকবে উপরে এবং 50% ভ্যালু থাকবে নিচে। আর ম্যাক্সিমাম ভ্যালু কোথায় থাকবে? মিনের অ্যারাউন্ডে। মিন মানে হচ্ছে গড়, মিন হচ্ছে মিডলের, মিনের অ্যারাউন্ডেই হচ্ছে ম্যাক্সিমাম থাকবে। এই কারণে এটার কার্ভের শেপটা কেমন হবে? এরকম বেল থাকবে। এটা হচ্ছে মিন, এর কাছাকাছি ভ্যালু গুলাই হচ্ছে বেশি আর এর দূরের ভ্যালু গুলা কম। তাহলে এটা হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। আচ্ছা, তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ যেহেতু আমরা বললাম, তাহলে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের নর্মালের বাইরেও কিছু আছে। তাহলে নর্মালের বাইরে হচ্ছে যদি কার্ভটা সিমেট্রিক্যাল না হয়, লাইক এমন হয়, এই কার্ভটা আমার ডান দিকে হেলে গেছে, ডান দিকে যদি হেলে যায় তাহলে এটাকে বলে রাইট স্কিউ। ডান দিকে হেলে গেলে এটাকে বলে রাইট স্কিউ। এক্ষেত্রে কি হবে? মোডটা বড় হবে মিডিয়ান থেকে, মিন থেকে মিডিয়ান বড়, মিডিয়ান থেকে সরি মোডটা হচ্ছে মিডিয়ান থেকে ছোট হবে, মিডিয়ানটা হবে হচ্ছে মিন থেকে ছোট। আর এটা হচ্ছে আমার লেফট স্কিউ, মানে বাম দিকে হেলে গেছে। তাহলে এটা হচ্ছে রাইট স্কিউ, এটা হচ্ছে লেফট স্কিউ। রাইট বা লেফট স্কিউ এর ফিচারটা কি কি থাকবে? যদি আমার যদি পজিটিভ হয়, যেমন রাইট স্কিউ, যদি ডান দিকে হেলে যায় তার মানে আমার কার্ভ রাইট দিকে হেলে যায়, আমরা পজিটিভ স্কিউ, এটা হচ্ছে পজিটিভ স্কিউ। আর সিমিলারলি যদি লেফট হয় তাহলে সেটা হবে হচ্ছে নেগেটিভ স্কিউ। ঠিক আছে? হায়ার ফ্রিকোয়েন্সিটা থাকবে হচ্ছে লোয়ার ভ্যালু, হায়ার ফ্রিকোয়েন্সি লোয়ার মানে বেশি ফ্রিকোয়েন্সি থাকবে হচ্ছে লোয়ার ভ্যালুতে। এটা হচ্ছে আমার লেফট স্কিউ, এখানে বেশি ফ্রিকোয়েন্সি, এগুলো হচ্ছে বেশি। এটা লোয়ার, ভ্যালুটা কি লোয়ার না? এখানে জিরোর দিকে ভ্যালু, যেহেতু এটা ভ্যালুটা লোয়ার, তার মানে এটা হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি বেশি ভিউ। এটা হচ্ছে আমার লেফট স্কিউ। আর এটা হচ্ছে আমার রাইট স্কিউ, মানে বেশি ফ্রিকোয়েন্সি থাকবে হচ্ছে পজিটিভের দিকে, পজিটিভের দিকে আমার ফ্রিকোয়েন্সি বেশি, আর নেগেটিভের দিকে কম ভ্যালুর দিকে আমার ফ্রিকোয়েন্সি কম। আর কি থাকবে? লোয়ার ফ্রিকোয়েন্সি আর হাই, মানে ভাইস ভার্সা। লেফট এন্ড রাইট এর ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি এবং আমার ভ্যালুটা হচ্ছে গিয়ে ভাইস ভার্সা হবে। সো এই পর্যন্তই হচ্ছে আমাদের বায়োস্ট্যাটের যেসব কথাগুলো বললাম, এইগুলাই যদি আপনারা একটু ভালোভাবে বারবার করে 2-3 বার করে মেমোরাইজ করতে পারেন, এখান থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কিছুই আসার সম্ভাবনা কম, খুবই কম, নাই বললেই চলে। এর মাঝেই আপনার কোশ্চেন পেয়ে যাবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।